ফিজিওগ্রাফি মানে হচ্ছে রিলিফ, মানে ভূমিটা কিরকম দেখতে, হাইট কত, এই সমস্ত। আর জিওলজি মানে রক স্ট্রাকচার বা ভূতত্ত্ব, এই যে ভূতত্ত্ববিদ্যা যেসব বলে আর কি, মাটির তলায় কোথায় কি পাওয়া যাচ্ছে না, এসব অনেক ব্যাপার আছে। তো আপাতত আমাদের এইটুকু ইনফরমেশন নিয়ে, যেহেতু জিওলজিটা আমরা এখন পড়াচ্ছি না, জিওমরফোলজি এক্স্যাক্টলি আপনাদের পড়ানো হবে, ওটা যেহেতু একটা দিনে পড়ালে ভালো, তো সেই জন্য আমরা একটা দিনে পড়াবো। তো আমাদের তার আগে ভারতের ম্যাপ থেকে একটু পড়াশোনা করতে হবে, ম্যাপ তো লাগবেই ভারতের। তো সেই জন্য আমরা এটা কি করব, একটি ইনসার্ট করব। আমরা সবাই জানি ফেভারিট জিনিস হচ্ছে অনলাইন পিকচার্স। অনলাইন পিকচারে হচ্ছে আমরা নেব, কোথায় গেল লেখাটা, আসছে না কেন, আচ্ছা চলো পেন্সিল দিয়ে লিখি, ইন্ডিয়া ম্যাপ স্কেচ, হাতে লিখলেও হচ্ছে। এটা ঠিক আছে। ভেক্টর স্টক, ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, ভেক্টরের থেকে ম্যাপটা আমরা নিয়েছি বলে। সবাই কি ম্যাপটা দেখতে পাচ্ছেন অনলাইনে, যেটা ডাউনলোড করে আমি দিয়ে হলাম আর কি? হ্যাঁ স্যার। ভালো। এবার দেখুন, আমরা এখন অব্দি কার্তিক স্যারের বই পড়েছি বিভিন্ন ব্যক্তিরা, বা কেউ বসু মৌলিক স্যারের বই পড়েছেন, বা দুটোই অনেকে পড়েছেন, বা কেউ খুলনার পড়েছেন, যে যা পড়েছেন খুব ভালো কথা। সেখানে যা লেখা আছে সব ঠিক লেখা আছে, ভুল একটাও কিছু নেই। কিন্তু আমরা পড়বার সুবিধার্থে আমরা পুরোপুরি হুবহু বইতে যা লেখা আছে সেটা ফলো করবো না। কেন কি, দেখুন মনে রাখবেন, যখনই আপনি কিছু পড়বেন, ভূগোল হোক বা বিশেষ করে এগুলো আমরা এর ক্ষেত্রে করতে হয়, ভূগোলের ক্ষেত্রে করতে হয়, আর বায়োলজির ক্ষেত্রে, মানে জুলজি বায়োলজির ক্ষেত্রে করতে হয়। কি, যেমন ধরুন আপনি লিখছেন বনভূমি, ভারতবর্ষের বনভূমি। এবার আপনি ভারতবর্ষের বনভূমি সম্পর্কে লিখলেন টেম্পারেট ফরেস্ট, আলপাইন ফরেস্ট, তুন্দ্রা ফরেস্ট, এভারগ্রিন ফরেস্ট, তারপরে হচ্ছে কি বলে ওগুলোকে, যেমন সব আরো যা যা আছে আর কি। হ্যাঁ, কিন্তু আপনি যদি এইটা না লেখেন যে কে ওই ভাগগুলোকে তৈরি করেছে, আপনি জানুন আপনি নম্বর পাবেন না। ভূগোলের ক্ষেত্রে এরকম নিয়ম আছে। যেমন ধরুন বসু মৌলিকের বইতে লেখা আছে, যেটা স্বাভাবিক উদ্ভিদের চ্যাপ্টারে, মিশ্রপুরীর মতানুসারে ভারতীয় বনভূমিকে 16 ভাগে ভাগ করা হয়। কেন মিশ্রপুরী কেন লিখতে গেল? তার কারণ মিশ্রপুরী ওই ভাগগুলো তৈরি করেছেন, আপনি বা আমি নই। তেমনি যখন জুলজি বা এক্স্যাক্টলি বটানির যখন উদ্ভিদের ভাগ লিখতে হয়, পাইন পাইন গাছের এই সমস্ত যা থাকে, সেগুলো সায়েন্টিস্টের নাম লিখতে হয়। যেমন ধরুন জুলজির ক্ষেত্রে একটা বিষয় আমার মনে আছে, আমি বেশ পড়েছিলাম, সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা অ্যান্ড হিউম্যান। ওটা আপনি লিখলে হবে না, ওটা যে সায়েন্টিস্ট অবজার্ভ করেছেন তার নাম দিতে হবে উত্তরে, তবে গিয়ে আপনার উত্তর অ্যাকসেপ্টেবল হবে, ইভেন ইফ আপনি সব উত্তর ঠিক লেখেন। তো আমরা যখন ভারতের ভূগোলের ভূপ্রকৃতি আলোচনা করব, তখন এরম ভাবলে চলবে না স্যার বসু মৌলিকে তো 7খানা 8খানা আছে, কার্তিক স্যারের বইতেও 8খানা 7খানা আছে, আপনি কেন 4টে করছেন 5টা করছেন। এটা হচ্ছে প্রত্যেকের অ্যাকসেপ্টেড বিষয়। আমি যেভাবে যে বইটা ফলো করছি, ইন্টারনেট ফলো করছি, তারা এইভাবে করছে। আপনি যদি ওই বই ফলো করেন, কোনোটাই ভুল না, সব ঠিক আছে, আর আপনাকে এটা জিজ্ঞেস করবে না ভারতের ভূপ্রাকৃতিক ভাগ কটা, আপনি যে জিনিসগুলো জানেন। বোঝা গেল? যেমন ধরুন হিমালয়, এবার হিমালয় আপনি তো জানেনই কোথায় রয়েছে। আমার বিষয়টা পাহাড়ের রং তো নীল হয়, তাই না? আমার বিষয়টা নীল রঙের ইয়ে করবো, কি বলে, ব্লু ব্লু। এই হিমালয়টা হচ্ছে, কেন খোকা দাগ হচ্ছে না কেন? বোধহয় এটা হয়তো এরকমই হয়, দাগ তো ঠিকই ছিল। তো হিমালয় হচ্ছে এই সাইডটা, আপনারা মোটামুটি সবাই ম্যাপের মধ্যে নীল রঙের হিমালয় দেখতে পাচ্ছেন। ধরুন আমরা এই ডাইরেক্ট নীল পেনেই কাজ করি।
কোনো কারণে হয়তো নীল পেনটা কাজ করছে না। এরকম তো হওয়া উচিত নয়, ম্যাপটা তো কাজ করা উচিত। তো এইটা হচ্ছে হিমালয়, ঠিক আছে। একটু বেশি দাগ পড়ে গেল না, একটু কম দাগ করে দিই। এটা হচ্ছে হিমালয়, আপনি বুঝতে পারছেন। তারপর লিখে দিলাম হিমালয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ভাগ ফিজিওগ্রাফির। 2 নম্বর ভাগ হচ্ছে পেনিনসুলার প্লেটু। তো পেনিনসুলার প্লেটু হচ্ছে, দেখুন আমরা কিন্তু একবারও বলছি না ডেকান প্লেটু, দাক্ষিণাত্যের মালভূমি বলছি না, কিন্তু আমরা বলছি উপদ্বীপীয় মালভূমি। তার কারণ আছে, উপদ্বীপীয় মালভূমি শুরু হয়েছে এই ধরুন এইরকম একটা জায়গা থেকে, এরকম ভাবে এসেছে, এই জায়গা অবধি গিয়েছে, এরকম ভাবে নেমেছে, নেমে এই অবধি এসেছে, বা হয়তো একটু নিচ অবধি এসছে, এরকম ভাবে গিয়েছে, এরকম ভাবে এই অবধি গিয়েছে। তাহলে এই যে পুরো কালো জায়গাটার মধ্যে আমরা বেশ একটা মাটি মাটি কালার নেব, কি সুন্দর দেখতে লাগবে মাটি মাটি কালার। জায়গা এখন কালারের কথা বাদ দিই, কাজের কাজ কিছু হচ্ছে না, মাটি খুঁজে পেলাম না। তো এই যে পুরো জায়গাটা, এইটা হচ্ছে এই পুরো জায়গাটা হচ্ছে আমরা একদম আরাবল্লী থেকে নিচ্ছি, ভালো করে বুঝুন। আমরা আরাবল্লী থেকে নিচ্ছি, আরাবল্লী থেকে নিয়ে কত দূর অবধি যাচ্ছি, গারো খাসি জয়ন্তিয়া, এই যে এই জায়গাটা আছে গারো খাসি জয়ন্তিয়া, এই অবধি যাচ্ছি। তারপরে আসামে করবি, ঠিক আছে, অ্যানলগ মানে অ্যাংলাং যে জায়গাটা আছে ওই অবধি আমরা যাচ্ছি, এটা বুঝতে হবে কিন্তু। এটা হচ্ছে প্লেটু। তো এটাকে আমরা 2 নম্বর দাগ দিচ্ছি, পেনিনসুলার প্লেটু। ঠিক আছে, তাহলে এই পেনিনসুলার প্লেটুর মধ্যে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া, তারপরে আসামের ওই করবি পাহাড়, আচ্ছা, তারপরে হচ্ছে আরাবল্লী, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, সাতপুরা, বিন্ধ্য, কৈমুর রেঞ্জ, এই সমস্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্রেট প্লেন। গ্রেট প্লেন আপনি বুঝতেই পারছেন, 3 নম্বর জায়গাটা হচ্ছে গ্রেট প্লেন। তো 3 নম্বর জায়গাটা গ্রেট প্লেন আমরা করেই নিচ্ছি। তো এটা হচ্ছে গ্রেট প্লেন। এবার একটু গ্রেট প্লেনের জন্য আমরা একটু সুন্দর একটু হালকা সবজির কালারটা নেব, দেখতে একটু ভালো লাগবে। চোখে লাগলে বলবেন, আমরা কালার তাহলে সেরকম করবো না। এই একটা, তাহলে আমরা একবার লিখে দিই। 3 নম্বর হচ্ছে গ্রেট প্লেন অফ ইন্ডিয়া, মানে বৃহৎ সমভূমি আর কি ভারতের। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। তো কোস্টাল প্লেন আপনারা বুঝতেই পারছেন কোন কোন জায়গাটা কোস্টাল প্লেন হবে। তো কোস্টাল প্লেনের জন্য আমরা একটা বেশ ভালো রং টং কিছু নেব। ভালো রং তো কিছু মনে আসছে না, তারপর একটু এটাই করে দিই। তো এই জায়গাটা হচ্ছে কোস্টাল প্লেন, লিখে দিই। হ্যাঁ, আর 5 নম্বর হচ্ছে এইখানে যে দ্বীপপুঞ্জ গুলো আছে একটু উপরের দিকেই আছে এইখানটায়, আর এইখানে কিছু আছে। তো এইটা আমরা লিখে দিই আইল্যান্ডস। তাহলে আমরা ভারতের ভূপ্রকৃতিকে 5টা ভাগে ভাগ করলাম।
আমরা কিন্তু 6-7টা ভাগে ভাগ করলাম না, তার কারণ আছে। কারণ কি আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় লাভ। ঠিক আছে স্যার হ্যাঁ বলুন। মরুভূমি কোনোদিনই ভাগ ছিল না। মরুভূমি কিভাবে ফরমেশন হলো? মরুভূমি কিভাবে ফরমেশন হলো? মরুভূমি ফরমেশন হয়েছে এক্স্যাক্টলি, মরুভূমিটাকে আমরা রাজস্থানের গ্রেট প্লেনের মধ্যেই ধরি, কিন্তু মরুভূমিটা ফরমেশন হয়েছে ওয়েদার চেঞ্জের জন্য। আপনি নিশ্চয়ই হরপ্পা মহেঞ্জোদারো পড়বার সময় এই কথাটা পড়েছেন যে সেখানে এককালে ঘন বসতি ছিল, সেখানে বন জঙ্গল ছিল, কিন্তু ক্রমাগত আবহাওয়া পরিবর্তনের ফলে সেই জায়গাটা আজকে পরিণত হয়েছে একটি মরুভূমিতে। মরুভূমিটা গ্রেট প্লেন অফ ইন্ডিয়া, যেটা আমরা এই সবুজ রঙের মার্ক করেছি, তার মধ্যেই পড়ছে। হ্যাঁ, এবার মরুভূমি কিভাবে তৈরি হয়েছে? মরুভূমি তৈরি হয়েছে সিন্ধু, শতদ্রু, যে 5খানা সিন্ধুর উপনদী রয়েছে, এই সবকটা নদীর ডিপোজিটের ফলে। বর্তমানে মাথা থেকে ভারত পাকিস্তান ভাগটাকে ছেড়ে দিন, ম্যাপ ভুলে যান, ভারত পাকিস্তানের ম্যাপ, আপনি ওই জায়গাটা বুঝুন। ওই মরুভূমি এলাকাটা সিন্ধু, মানে সিন্ধু, মানে এক্স্যাক্টলি গ্রেট প্লেন তো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর সব মিলে তৈরি হয়েছে, কিন্তু ওই জায়গাটা ইন্ডাস আর তার 5টা ট্রিবিউটারি নদী দিয়ে তৈরি হয়েছে। এমনকি বৈদিক বা বেদের মধ্যে যে সরস্বতী নদীটা উল্লেখ আমরা পাই, যেটা বর্তমানে আমাদের সরস্বতীর কোনো অস্তিত্ব পাই না, সেই সরস্বতী নদী পর্যন্ত ওয়াজ এ কন্ট্রিবিউটার এই মানে রাজস্থানের ভূমিটা তৈরি করা। কিন্তু আগেও দুবার বললাম, এখনো একবার বলছি, বারবার করে ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য চলে গিয়েছে। সুতরাং মরুভূমিটাকে আমরা কখনোই আলাদা এন্টিটি বলে ধরছি না, এই হচ্ছে ব্যাপার। যেমন ধরুন আসাম, আসামটা কি? আসামটা হচ্ছে গ্রেট প্লেন। এই যেমন এই সবুজ রঙের যে প্লেনটা, এটা আসাম অব্দি চলছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আসাম হচ্ছে গ্রেট প্লেন, এই এতটা অব্দি এই দিকটাও রয়েছে। এবার আসামে কিছু আপার পার্ট যেটা রয়েছে, সেটা কিন্তু পেনিনসুলার প্লেটুর অংশ। যেহেতু আপনাদের আমি এখনো অবধি মানে নর্মাল হচ্ছে আমরা কি রক স্ট্রাকচারটা পড়াই, তাতে ছেলে মেয়েদের মাথায় এটা থাকে যে কোথায় কি রক রয়েছে, সেই অনুযায়ী পরে এই কনফিউশন ক্রিয়েট হয় না। কিন্তু যেহেতু আমি আপনাদের এখনো পড়াইনি, অবশ্যই আপনাদের কথাতেই পড়াইনি এখনো, সেহেতু একটু জায়গায় জায়গায় অসুবিধা হবে, কিন্তু আমি বলে বলে দেবো, কোনো চিন্তা নেই, খুব অসুবিধা হবে না একবারে, ঠিক আছে বলে। তাহলে আসামটাও কিন্তু একটা গ্রেট প্লেন, মানে কিছুটা গ্রেট প্লেন আছে, আর আপার আসাম যেটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে পেনিনসুলার প্লেটু। এবার এই যে পেনিনসুলার প্লেটুটা, এখানে যেরকম এই তৈরি হয়েছে, কি বলে, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় যেটা তৈরি হয়েছে, এটা ওই অবধি। এবার আপনি বলবেন স্যার পশ্চিমবঙ্গে তো মালভূমি, পশ্চিমবঙ্গে মালভূমি এইটা একটু পুরুলিয়া, বাঁকুড়া ওইসব সাইডে দেখা যায়। তারপরে গঙ্গা নদীর ফলে ওই জায়গাটায় সমভূমি তৈরি হওয়ার জন্য মালভূমিটা আমরা ডাইরেক্ট দেখতে পাই না। আর মালদহ, সবাই নামটা শুনেই আছেন, মালদহ একটা জেলা আর কি, মালদহ ফল্টের জন্য এটা বিচ্যুত হয়ে গিয়েছে। মানে গারো, খাসি, জয়ন্তিয়া যে মালভূমি, সেইটার সঙ্গে আমাদের দাক্ষিণাত্য বলবো না, পেনিনসুলার মালভূমিটা বিচ্ছিন্ন হয়েছে ওই মালদা ফল্টের মাধ্যমে। আদারওয়াইজ এগুলো টানা একই জায়গা, এটা কোনো চেঞ্জেস নেই। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছেন? মাইক ওপেন করেছেন মনে হচ্ছে। শুভ্রজিৎ রয়, স্যার আমার হাত থেকে মাইকটা, কিন্তু ক্লাসেও ঢোকেনি, খালি অনলাইনে লগ ইন করে হাত থেকে বাইকটা বলছে, সেটা জানেও না টেকনোলজির ব্যবহার কি করে করতে হয়। যাক গিয়ে, নিজের ভালো নিজে করবে যদি ক্লাসে অ্যাটেন্ড করে। তারপরে হচ্ছে, তাহলে এই হচ্ছে 4টে জায়গা। এবার আমরা একটু একটু করে ছোট ছোট করে একটা দুটো করে মানে 1 নম্বর 2 নম্বর পার্টের যেগুলো আছে সেগুলো একটু একটু করে লিখে দিই। আচ্ছা, তো দেখুন, এক হচ্ছে হিমালয়, আচ্ছা এটা 1 নম্বর। হিমালয় যেটা রয়েছে সেটা হচ্ছে
youngest fold mountain? দুই নম্বর হচ্ছে পেনিনসুলার প্লেটু, পেনিনসুলার প্লেটু হচ্ছে ওল্ডেস্ট ল্যান্ডমাস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার ফরমেশন কিরম ভাবে হচ্ছে। 3 নম্বর হচ্ছে গ্রেট প্লেন্স, গ্রেট প্লেন্স হচ্ছে ইয়ংগেস্ট ল্যান্ডমাস। তারপরে হচ্ছে ইস্টার্ন, TERN হবে, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স। এইটা যেটা হচ্ছে, আচ্ছা এই ইয়ংগেস্ট ল্যান্ডমাস যেটা আছে ডিপোজিটস ফ্রম হিমালয়ান রিভার্স। ঠিক আছে, মানে উত্তর সমভূমিটা হিমালয় রিভার, বা ধরুন হিমালয় রিভার বলতে আমি ব্রহ্মপুত্রকেও ধরেছি, আমরা সিন্ধুকেও ধরেছি, আর গঙ্গা যমুনা এসব তো ধরেছি। কোস্টাল প্লেনের কথা বলছি, ডিপোজিটস ফ্রম কোথেকে, রিভার্স অফ পেনিনসুলা। যেমন ধরুন কি বলে, গোদাবরী, কৃষ্ণা, পেনিনসুলা, কাবেরী, এইগুলো থেকে। ঠিক আছে, আর যেটা রয়েছে আইল্যান্ডস, দেখুন এবার আপনারা যদি ভাবেন যে স্যার তো সব চেনা চেনাই বলছে, চেনা চেনাই তো বলবো, আমি কি হিমালয় কি প্রেতালয় বলবো? হিমালয় কি প্রেতালয় বলবো? তা না, হিমালয়ের নাম হিমালয় থাকবে, কিন্তু যত ইনফরমেশন আপনাদের কাছে আছে তার থেকে একটু বেশি বলবো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার বলুন। স্যার পশ্চিমবঙ্গে যে উপকূলটা রয়েছে ওটা কি স্যার ইস্টার্ন উপকূলের মধ্যে পড়বে? পশ্চিমবঙ্গের কিটা রয়েছে, হিমালয়টা? না না, যে উপকূলটা রয়েছে, কোস্টাল যেটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস্টার্নের মধ্যে ধরে নেবেন। টেকটোনিক্স ফলে উৎপত্তি লাভ করেছে আন্দামান এন্ড নিকোবর, আর হচ্ছে কোরাল অরিজিন হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এ পর্যন্ত মোটামুটি আপনারা সকলেই জানেন। তো ডেজার্টের কথা তো বলেই দিলাম, তবু একবার লিখে দিই, যখন আপনাদের মধ্যে অনেকে যারা ক্লাস করছে না, পরে যখন এ করবে। ডেজার্ট, আচ্ছা এটাকে আমরা ধরে নিয়েছি গ্রেট প্লেন্স অফ রাজস্থান, লিখেই দিচ্ছি, যাতে পরে আপনি কিছু বললে, মানে কেউ যদি আপনাকে বলে তুই ভুল বলছিস, তুই বলি স্যারকে বলি, স্যারকে স্যার বলেছে বলে চালিয়ে দেবেন আমার নামে। আচ্ছা, caused due to change in climate। ঠিক আছে, তারপর ছোট করে লিখে দিচ্ছি হরপ্পা মহেঞ্জোদারো, যাতে আপনার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়। হরপ্পা মহেঞ্জোদারোর সময় বেশ গ্রিন ছিল, কিন্তু পরে ক্লাইমেট চেঞ্জের জন্য এটা এখন ডেজার্ট হয়ে গেছে।
পার্ট অফ গ্রেট প্লেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার এখানটা আপনারা জিজ্ঞেস করলেন না, তাই এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা বলতে আমি বোঝাতে চাইছি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। কেন কি এই জায়গাগুলোকে না পূর্বাঞ্চল হিলস বলে। আপনাদের যদি মনে থাকে, আমরা যখন ইন্ডিয়ার কি বলে নেবারিং কান্ট্রি পড়াচ্ছিলাম মায়ানমার, তখন আমরা এখানে লুসাই, তারপরে ব্লু মাউন্টেন্স, মানে টপ পিকের কথা বলছি, তারপরে পাহাড়গুলো যেগুলো ছিল সেগুলোকে আমরা পূর্বাঞ্চল হিলস বলছিলাম। এক্স্যাক্টলি পূর্বাঞ্চল হিলসটা হচ্ছে হিমালয়েরই এক্সটেনশন। তো সেই হিসাবে আমরা এটাকে হিমালয়ের পার্ট বলে ধরছি। এটাকে যেমন বসু মল্লিকের বইতে উত্তরের পার্বত্য অঞ্চল বলে হিমালয়টাকে বলে, তারপর লেখা আছে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল। উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বলতে পূর্বাঞ্চল হিলসটাকে বোঝায়, যেটাকে আমরা অলটুগেদার হিমালয় বলে ধরে নিচ্ছি ওর মধ্যে। ওটা কিন্তু এক্সট্রা কিছু ধরছি না। আপনি আমার মতন করে পড়ুন, আপনি বসু মল্লিক বা কার্তিক স্যারের বইয়ের মতন করে পড়ুন, কিচ্ছু যায় আসে না। আপনাকে পরীক্ষা ওসব জিজ্ঞেস করবেন। আপনাকে পরীক্ষায় যেগুলো জিজ্ঞেস করবে যে মণিপুরে হ্রদটির নাম কি, বা হয়তো জিজ্ঞেস করবে ড্যান্সিং ডিয়ার কোথায় পাওয়া যায়, বা হয়তো জিজ্ঞেস করবে ব্লু মাউন্টেন কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, বা হয়তো আপনাকে ওখানে জিজ্ঞেস করবে যে ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারির নাম কি। তো সুতরাং আপনি এই জিনিসটা থাকুন, যে জিনিস মানে নিশ্চিত থাকুন এ বিষয়ে আপনাকে খুব ডিটেলসে প্রশ্ন করবে না, এবং কি কি প্রশ্ন করবে, কি কি ভাবে আসবে, সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে এবার বলুন মানে আন্দাজ, কেন কি একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন তো হতে হবে, কিছুটা আপনি উত্তর দেবেন, কিছুটা আমি প্রশ্ন করব, উত্তর না দিলেও চলবে, একই ব্যাপার। গ্রেট প্লেনস তো ছেড়ে দিলাম, তারপরে যে এই যে কোস্টাল প্লেন আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট প্লেন কোনটা, ইস্টার্ন কোস্টাল প্লেন না ওয়েস্টার্ন কোস্টাল প্লেন? যদি আমার আঁকাটা এখানে ঠিক হয়নি, ওয়েস্টার্ন কোস্টাল প্লেনটা আরো ন্যারো আর ইস্টার্নটা একটু চওড়া। বলুন স্যার, কার মনে হচ্ছে কোন প্লেনটা একটু বেশি ভাইটাল? ইস্টার্ন। কেন ইস্টার্ন বললেন স্যার? স্যার এই যে এখানে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী খুব উর্বর যে জায়গাগুলো আছে, মানে এখানে চাষবাস বলুন এইসব জিনিসগুলো ভালো হয় ওয়েস্টার্নের তুলনায়। ঠিক, আমি একটা জিনিস প্রশ্নের সঙ্গে অ্যাড করিনি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল পয়েন্ট অফ ভিউ। এগ্রিকালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে ইস্ট কোস্টাল প্লেনটাই হচ্ছে সব থেকে বেশি ভাইটাল। এইখানে আরো একটা ডিস্টিংশন আছে, যারা মোটামুটি একবার দুবার ভূগোলের সিলেবাসটা পড়েছেন তারা বলতে পারবে। হ্যাঁ, কোস্টাল প্লেনে যেখানে লাল দাগ দিয়ে শুরু করেছি 4 নম্বর লেখাটা, ওই জায়গাটাকে কি বলে কেউ বলতে পারে? বা ওটা নিচটা একটু, বা ওটা কোন রাজ্য? করমণ্ডল ওটা কোস্ট। তামিলনাড়ু, করমণ্ডল কোস্ট। হ্যাঁ নিশ্চয় করমণ্ডল উপকূল। রাজ্য কোনটা? তামিলনাড়ু। তামিলনাড়ু। ঠিক। এবার ওখানে একটা গল্প আছে, সেটা আপনারা শুনেছেন, থাঞ্জাভুর ডিস্ট্রিক্ট। থাঞ্জাভুর ডিস্ট্রিক্টটার করমণ্ডল উপকূলে থাঞ্জাভুর ডিস্ট্রিক্টের গুরুত্ব কি আমি নিশ্চয়ই বলবো, যদি কেউ জানে। বছরে 2 বার বৃষ্টিপাত হয়, তার ফলে ওখানে চাষ ভালো হয়, সেচও ব্যবস্থা খুব ভালো রয়েছে। এবং গ্রিন রেভলিউশন যেটা হয়েছিল, কোথায় হয়েছিল গ্রিন রেভলিউশন? পাঞ্জাব। কিন্তু অনেকেই জানে না, ফার্স্ট গ্রিন রেভলিউশনের জন্য নর্থে পাঞ্জাব আর সাউথে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশকে সিলেক্ট করা হয়েছিল, এই কোস্টাল প্লেন গুলোকে। তার কারণ আমি বলে দিচ্ছি। নর্থে পাঞ্জাব কি তৈরি করলো? গম। তাহলে চালও তো কাউকে তৈরি করতে হবে। তো চালের জন্য ফার্স্ট গ্রিন রেভলিউশনের জন্য রাইস সেক্টরটার উন্নতির জন্য তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশকে সিলেক্ট করা হয়েছিল। এক হচ্ছে ওখানে জলসেচ ভালো রয়েছে, ওখানে কোস্টাল প্লেন রয়েছে এবং নদীর আশপাশে বেশ ভালোই জমি আছে, এবং ওই দুটো রাজ্যকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ বা ওডিশাকে সিলেক্ট করা হয়নি। তার কারণ আমি বলে দিচ্ছি। কারণ কি, গ্রিন রেভলিউশনে ইনপুটের কস্ট খুব বেশি, মেকানাইজড যেটাকে বলে হচ্ছে ওই সিস্টেমস, যেমন ধরুন ট্র্যাক্টর বা এই সমস্ত জিনিস, তারপরে ফসল কাটার জন্য মেশিনের ব্যবহার, এইগুলো না তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বেশ
কৃষকরা বড় লোক, মানে তুলনামূলক বড় লোক কৃষক, তারা এটা অ্যাফোর্ড করতে পারত। কিন্তু বাকি ওড়িশায় হচ্ছে অত বড় লোক কৃষক কেউ নেই। আমাদের পশ্চিমবঙ্গের কথা তো আমি ছেড়েই দিলাম। সুতরাং পশ্চিমবঙ্গ বা ওড়িশার কৃষকরা বা ওই যে রাজ্য দুটোকে সিলেক্ট করা হয়নি, এই দুটোকে সিলেক্ট করা হয়েছিল ফার্স্ট গ্রিন রেভলিউশনের ইয়ের জন্য, চাল চাষের জন্য, ধান চাষের, ধান চাষ হয়, চাল তো পরে বেরোয়, যেটা কিন্তু আর কোথাও হয়নি। এই ইনফরমেশন গুলো আমি আশা করছি হয়তো অনেকে জানতেন বা অনেকে জানতেন না, তো সবার জন্য আমি বলে দিলাম। তারপরে যদি আপনার মনে হয় আপনি ইন্টারনেটে সার্চ করে দেখবেন। হ্যাঁ স্যার থাঞ্জাভুর কি আপনার গ্যানারি অফ সাউথ ইন্ডিয়া বলে না? হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করেছিলাম আপনাদের, তখন তো উত্তর দেননি যে ওই জায়গাটার গুরুত্ব কি আছে। থাঞ্জাভুর নাম বলে বললাম, সেখানটা কি হয়, কেউ উত্তর দিলেন না। তো এখন বলে কি হবে? ঠিক আছে, তো ফার্স্ট গ্রিন রেভলিউশনের রাইসের জন্য ওই জায়গা দুটো সিলেক্ট করা হয়েছিল, দুটো স্টেট। কেরালা নয়, তার কারণ কেরালা হচ্ছে ওয়েস্টার্ন সাইডে, এই সাইডে কেরালা। কর্ণাটকও নয়, মহারাষ্ট্র নয়, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। এবার তখন তখন ইউনাইটেড অন্ধ্রপ্রদেশ ছিল, এখন তো ভাগ হয়ে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ দুটো হয়েছে, ইউনাইটেড অন্ধ্রপ্রদেশ ছিল তখন। বাকি তো আপনি জানেন যে বাকি জায়গা কেন সিলেক্ট করা হয়নি। তারপরে হচ্ছে এইবার আমরা ঢুকে যাব হিমালয়ের মধ্যে। এই যে হিমালয়, এবার একটা একটা করে ভাগ পড়বো আমরা। কিন্তু কথা হচ্ছে হিমালয় পড়বার আগে একটা জিনিস বলে রাখি, সবসময় আপনাদের কি করতে হবে, হিমালয় পড়বার বা যাই পড়বে মনে রাখবেন যে সব কিছু আজকে আক্রান্ত, কিসে আক্রান্ত? কোনো না কোনো এনভায়রনমেন্টাল প্রবলেমে আক্রান্ত। তাহলে প্রত্যেক কটা জায়গা, প্রত্যেক কটা সংস্থা, প্রত্যেক কটা ভাগের জন্য কোথাও না কিছু কনজারভেশন প্রোগ্রাম আছে। তাহলে আপনি কি করবেন? হিমালয়ান কনজারভেশন প্রোগ্রাম দেখুন। তো হিমালয় কনজারভেশন প্রোগ্রাম যেটা রয়েছে, এই যে যেমন এখানে ইউএনডিপি লেখা আছে, তো আমি না এই ক্লাসটা করবার আগে ইন্টারনেটে সার্চ করে দুখানা এরকম প্রোগ্রামের নাম লিখে নিয়েছি। আমি একটা প্রোগ্রাম পেয়েছি 2017 সালে, সেটা লঞ্চ হয়েছিল। আর একটা তার কিছুদিন পরে নীতি আয়োগ করেছিল। তো এই দুখানা, মানে একটা প্রোগ্রাম আর একটা সংস্থা, এই দুটোর নাম আমি পেয়েছি। এইবার আপনারা যদি আরো ভালো কিছু মানে খুঁজতে পারেন, ঠিক আছে, দেখুন কনজারভেশন, হিমালয়ান ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড লাইফ যেগুলো আছে, তো যদি আরো আপনি কিছু খুঁজে পান নিজের অ্যান্সারে বা খাতায় লিখে নেবেন। আমি দুটো পেয়েছি, আমার হিসাবে আমি দুটোই আপনাকে লিখিয়ে দেবো। লিখিয়ে দেবো বলতে আমি স্ক্রিনে লিখবো, আপনি নিজের মতন আপনারা কেউ লিখবেন বা কেউ হয়তো ছবি তুলে নেবেন, যে যা করছে করুন। ঠিক আছে, বোঝা গেল? কেন স্যার? তার কারণ হচ্ছে সবাই হিমালয় পড়েই যাবে, যে উত্তর দিকে আছে হিমালয়। হ্যাঁ, হিমালয় 3খানা ভাগ আছে, 5খানা ভাগ আছে এক্স্যাক্টলি, এই ওইটা এগুলো সবাই জানে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে প্রশ্নগুলো ভূগোলের মধ্যে ঢুকিয়ে দেবে। এবার আপনি বলেন স্যার 2017 সালের প্রোগ্রাম এখন কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে। দেখুন 20 আর 21 তো কিছু হয়নি, 19 অব্দিও আমি খুঁজে দেখলাম কিছু হিমালয়ের ওপরে। আর হিমালয় এমন একটা জিনিস যে প্রত্যেক বছর একটা করে প্রোগ্রাম লঞ্চ হয় না, ওই একবারই লঞ্চ হয়। আর তাছাড়া এই প্রোগ্রামটা 6-7 বছর টানা চলছিল, মানে 17 থেকে 6 বছর, 2023 অব্দি চলবে। সুতরাং ওটার ভ্যালিডিটি এখনো আছে। তো আমি আপনাকে উইদাউট ফার্দার লেকচার লিখিয়ে দিচ্ছি। আপনারা বলুন, এই সিকিউর প্রোগ্রামের নাম কেউ শুনেছেন? নিশ্চয়ই 2017-তে যারা পড়েছেন তারা জানেন। একটাই কথা, মানে একটু আলাদা আলাদা হয়ে গেল আর কি, ঠিক করে দিই এটা। SECURE, সিকিউর, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান ইনিশিয়েটিভ, মানে একটা ইনিশিয়েটিভ মানে তো জানেনই বোধহয়, একটা কাজকর্মে কিছু শুরু, লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই হবে, পাকিস্তান তো হবে না। আর ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ, কেন কি মিনিস্ট্রিটাও জেনে রাখা উচিত, পরীক্ষায় আজকাল মন্ত্রকও জিজ্ঞেস করে। আন্ডার মিনিস্ট্রি অফ ওই যে
এনভায়রনমেন্টাল এন্ড ক্লাইমেট যেটা আছে না, এনভায়রনমেন্টাল এন্ড ক্লাইমেট, ওই যে MOEF, মিনিস্ট্রি অফ Environment, EF, forest, and climate change. হ্যাঁ কি যেন বলে, এমও তারপরে ইএফসি। হ্যাঁ, EFC, Ministry of আছে। Environment, Forest and Climate Change. হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ, এইটা এইটা আচ্ছা। টার্গেট কি বা অবজেক্টিভ, এখানে টার্গেট লিখবো না, এখানে অবজেক্টিভ লিখবো। অবজেক্টিভের মধ্যে রয়েছে, দেখুন এটা তো আমি আপনাকে বলে দিতে পারি যে এই দুটো প্রোগ্রাম আপনারা নিজে সার্চ করে লিখুন, আমি নিশ্চিত যে আপনারা কেউ লিখবেন না, হয়তো একজন বা দুজন লিখবে, হ্যাঁ, কিন্তু বাকিরা লিখবে না। তাদের জন্য আমাকে টাইমটা খরচ হলেও লিখে লিখে বোঝাতে হচ্ছে। আর একবার যখন লিখবো, মুখে বলবো, আমি আশা করি আপনাদেরও একবার শুনে মুখস্থ হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, GOI মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড UNDP, ছেলেমেয়েরা ভুল কি করে ভাবে যেহেতু বায়োডাইভার্সিটির প্রোগ্রাম, রক্ষণাবেক্ষণের প্রোগ্রাম, তাহলে এটা বোধহয় UNEP হবে, মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। না স্যার, এটা UNEP নয়, এটা UNDP, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই জায়গাগুলোতে না আপনাকে পরীক্ষা হলে ব্রেন আপনাকে ধোকা দিয়ে দেবে, মানে এটা তো কমন সেন্স, আপনি পড়ে যাননি, পরীক্ষা হলে গিয়ে কোশ্চেনটা দেখলেন, না না UNDP কি করে হবে, তো গরিব মানুষদের ডেভেলপমেন্ট করছে, খাওয়া দাওয়া দিচ্ছে, আর এনভায়রনমেন্ট প্রোগ্রাম হিমালয় এনভায়রনমেন্টের মধ্যে আছে। ব্রেন আপনার সঙ্গে চিটিং করে বেরিয়ে যাবে, খুশি नहीं कर पाओगे, ঠিক আছে। ফর, আমি এইটা লিখে কাটাটা দিলাম যাতে আপনার এই জিনিসটা ভুল না হয়। ফর দা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ হিমালয়স, বুঝে গেল। এইবার আর একটা জিনিস আপনাদের আমি বলে দিই, এই যে প্রোগ্রামটা হচ্ছে, টাকা তো লাগবে, বিনা টাকাতে তো প্রোগ্রাম হবে না, আপনিও জানেন আমিও জানি। এবার ভারত সরকার নিশ্চয়ই কিছু টাকা লাগিয়েছে, অস্বীকার করছি না, কিন্তু শুধু ভারত সরকারটা জিজ্ঞেস করবে না যে আপনাকে এখানে কে টাকা লাগিয়েছে, ভারত সরকার জিজ্ঞেস করবে না, এখানে আপনাকে জিজ্ঞেস করবে 3-4টে বেশ নাম দিয়ে দেবে, UNDP নাম দিয়ে দেবে, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক নাম দিয়ে দেবে, তারপরে IMF নাম দিয়ে দেবে, তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিয়ে দেবে, তারপরে সব মিনিস্ট্রি অফ ফিনান্স, এই সমস্ত অনেক কিছু দিয়ে দেবে। তো আপনি ভালো করে জানুন, এই যত প্রোগ্রাম আছে, UN এর যত রকমের ডেভেলপমেন্টাল প্রোগ্রাম গুলো হয়, সেটা গরিবী উত্তোলন হোক, রোড ব্রিজ বানানো হোক, এই সমস্ত কিছুর ফান্ড, মানে বিশেষ করে ক্লাইমেট রিলেটেড ফান্ড, গরিবী তো আলাদা বিষয়, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এই যে এনভায়রনমেন্টাল রিলেটেড যে জিনিসগুলো আছে, এই সমস্ত কিছুকে ফান্ড করে হচ্ছে GEF। GEF কথাটা মানে হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফেসিলিটি। স্যার আরেকবার বলবেন কি কি বললেন? UN এর যত রকমের বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, নেচার রিলেটেড প্রোগ্রাম আছে, সব কটাকে এবার বিভিন্ন দেশের সঙ্গে ফান্ডিং করে চলে, কিন্তু মূলত যে সংস্থাটা ফান্ড করে সেটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি। এবার GEF যে ফান্ডিং করে, GEF এর ট্রাস্টি একটা সংস্থা আছে। এবার আপনারা আমাকে একটু নিজের বুদ্ধি খরচ করে বলুন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, আর ধরুন আর কি সংস্থা আছে অর্থনীতির ক্ষেত্রে, আরো ধরুন কিছু না কিছু তো আরো ব্যাংক ফ্যাংক আছে, ব্রিক্স ব্যাংক, আরো কিছু আছে। এইবার এর টাকা কে দেবে এই 4টে সংস্থার মধ্যে, কি মনে হয়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, তারপরে এখানে একটা ভোট পড়েছে, আর ওয়ার্ল্ড ব্যাংক। এখানে একটা ভোট পড়েছে, তারপরে
ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আইএমএফ, আচ্ছা তারপরে তো ঠিক আছে, মোটামুটি 3-4টে আমরা রেসপন্স পেয়েছি। ভালো করে বুঝতে হবে, আইএমএফ সবসময় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে পয়সা দেয়। একটা দেশ একটা দেশের সঙ্গে ব্যবসা করেছে, বা একটা দেশ একটা দেশ থেকে লোন নিয়েছে, নির্দিষ্ট দিনে পয়সা দিতে পারেনি বা লোন শোধ করতে পারেনি, তখন আইএমএফ ফিল্ডে আসবে। আইএমএফ কোনো মতেই ডেভেলপমেন্টাল কাজে পয়সা দেয় না। আইএমএফ সবসময় পয়সা দেয় ওই ব্যবসায়িক লেনদেন এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্স ব্যাংক আর ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে এটা দেখুন মোটামুটি 1.5-2 কোটি টাকার প্রজেক্ট এগুলো না, এগুলো বিলিয়নস অফ ডলার্স এর প্রজেক্ট হয়। অত টাকা এডিবির কাছে নেই, শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অত টাকা আছে। যত রকম জিইএফ ফান্ডিং করে, জিইএফ এর ট্রাস্টি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আপনি দেখবেন প্রত্যেক বছর ইউপিএসসি তে এবং ডাব্লিউবিসিএস এ একটা প্রশ্ন দেবে, অমুক রিপোর্ট কে বার করে, কোনো একটা কিছু, বিজনেস স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড গ্রোথ, এই ওই কিছু একটা রিপোর্ট আপনি দেবে, এবং আপনি জানুন বা অমুক ফান্ডিং কে করেছে। যদি অমুক ফান্ডিংটা অতটা আসে না, রিপোর্টটাই আসে, আপনি জানুন 90% চান্স হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ওই প্রশ্নের উত্তর। এবং যত এনভায়রনমেন্টাল রিলেটেড প্রোগ্রাম আছে তার 90% চান্স হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকই হবে। মানে আমি বলতে গেলে 100%ই বলে দিতাম, কিন্তু কখনো কখনো এক দুটো ওরা একটু চেঞ্জ করে। তো বাই চান্স যদি আপনি পরীক্ষায় গিয়ে দেখলেন যে অমুকটা কে করে, মানে ফান্ডিং, বিশেষ করে ফান্ডিং এর ক্ষেত্রে যদি এনভায়রনমেন্ট ফান্ডিং হয়, আপনি তো চোখ বুঝে 100% ওয়ার্ল্ড ব্যাংকের নামে চালিয়ে দেবেন না জানলেও। আর যদি ওই রিপোর্টের ক্ষেত্রে হয়, আপনি জানুন 95 বা 90% হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকই বার করে, আর কেউ করে না। বাকি এডিবি যাই থাকুক, ব্রিক্স থাকুক, আইএমএফ, হ্যাঁ কিন্তু কিছু আছে আইএমএফ বার করে, এইটা ঠিক কথা, কিন্তু 95% হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকই আপনাকে জিজ্ঞেস করবে। ইউপিএসসি তে এই প্রশ্ন প্রত্যেক বছরে একটা, নাহলে এক বছর ছেড়ে ছেড়ে ভূগোলে বা জেনারেল স্টাডিজ ফার্স্ট পেপার প্রিলিমিনারি জিজ্ঞেস করবেই করবে। সেই হিসাবে আপনাকে কোন রিপোর্ট বেরোচ্ছে, কি কি রিপোর্ট বেরোয়, নামগুলো জেনে কে সংস্থা করে, আপনি ওখানে 2 পেয়ে যাবেন। বোঝা গেল? তাহলে এইখানে ট্রাস্টি হচ্ছে জিইএফ, ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, ডেজার্টিফিকেশন প্রিভেনশন। যেমন ধরুন মরুভূমি যাতে আর না বাড়ে। আমি মাঝে মাঝে দু একটা ওই বিবিসি দেখি, আল জাজিরা দেখি, ওই দুটোই ফ্রিতে আসে, মানে ফ্রিতে বলতে পয়সা দিয়েই আসে আর কি, আলাদা পয়সা দিতে হয়। তো ওইখানে দেখা যায় ওরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামিং দেখায়। তো নামিবিয়া কি যেন নাম আছে আফ্রিকার ওই দেশটায়, তো দেখাচ্ছে যে এক একটা তাল গাছের মাথা দেখাচ্ছে, কিন্তু তাল গাছটা না আপনার থেকে হাইটে বড় হবে না, ধরুন আপনার কোমরের ওখানে শুরু হয়ে আপনার মাথার মধ্যে শেষ। তো আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার হলো। তো ওখানে প্রোগ্রামে দেখাতে দেখাতে বলছে যে এইটা একটা মানে বেশি না, 6-7 মাস আগে একটা তাল গাছই ছিল 3 তলা উঁচু বা 2 তলা উঁচু। বালির ঝড় এমন হয়েছে, এমন ভাবে মরুভূমি এগিয়ে আসছে যে 6-7 মাসের মধ্যে তাল গাছের 3 তলা ঢেকে গিয়ে এখন তাল গাছের উপরটা দেখাচ্ছে। আর এবং ওটা যে তাল গাছ আমি দেখেই চিনতে পারছি, বা খেজুর গাছ আমি দেখেই চিনতে পারছি। আর খেজুর গাছ ওইটুকু হয় না, বনসাই খেজুর গাছ হয় না, খেজুর গাছ এরকম বড়ই হয়। তো এটা হচ্ছে ডেজার্টিফিকেশন হচ্ছে। এবার তারা প্রিভেনশনের জন্য কি করছে, প্রিভেনশনের জন্য বিভিন্ন গাছ টাছ লাগিয়ে তাতে জল দিয়ে চেষ্টা করছে যাতে গাছটা ওখানে বেঁচে যায়। গাছ যদি বেঁচে যায় তাহলে এই ডেজার্টিফিকেশন হবে না। বিশেষ করে আপনারা কি বলতে পারেন আফ্রিকা মহাদেশের কোন দেশটার প্রতি রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক না হু বলেছে যে প্রায় 3.5 লাখ লোক, মানে 150 মিলিয়ন বললো বোধহয়, মানে 1.5-2 কোটি লোক মানে ওই ফেমাইনের মধ্যে চলছে বা ঢুকতে চলেছে। কোন দেশটা সম্পর্কে বলেছে কে বলতে পারেন? 2 দিন আগে দেখছিলাম খবরে, তখন এটা বলছিল। ওই নিচে লাইন গুলো যায় না একটা একটা করে খবরের, তখন ওখানে লেখা ছিল। না সুদান না, আফ্রিকা ওইরকম একটা নাম আছে, আমি পরে মনে পড়লে আমি বলে দেবো। জাস্ট ওরা একদম ইউএন বলেই দিয়েছে, ইউএন এর হু বা ইউএন বলেই দিয়েছে যে ওরা মানে এখন যে অবস্থাটা রয়েছে সেটাকে বলা হচ্ছে খরা বা ওই সুখা ভুকমারি যেটা বলে, ওখানে ওইটাই চলছে। এবং ওরা সর্ববিশ্বের কাছে বা বিশ্বের বড় বড় দেশগুলোর কাছ থেকে কিছু সাহায্য চাইছে যাতে ওখানে তারা খাওয়ার দাওয়ার জল টল কিছু দিতে পারে। নাইজার স্যার। ঠিক আছে,
যাই হোক আমার এখন মনে নেই। তো এরম ভাবে কিন্তু প্রশ্নগুলো আপনাকে ফ্রেম করে ধরিয়ে দেবে যে কোন দেশে সম্প্রতি কি বলে দুর্ভিক্ষ ডিক্লেয়ার হয়েছে, ধরিয়ে দেবে প্রশ্ন, রেডি থাকতে হবে। ইউএনএফসিসির যত ফিনান্স মেকানিজম রয়েছে, যদি আমরা ভূগোল পড়ছি তার মাঝখানে এসে ঢুকে যাচ্ছে, ফিনান্স মেকানিজম লিখে দিলাম। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক, পার্মানেন্ট ট্রাস্টি। হ্যাঁ, অনেক কিছু আছে, যদি একটু বোঝেন, একটু নোট করে মাথায় মনে রাখতে পারেন, তাহলে আপনার অনেক প্রশ্ন, দেখুন জিএস একটা এমন জিনিস, আপনি ডাব্লিউবিসিএস এ বা ইউপিএসসি তে যারা পাস করে গেছে তাদের জিজ্ঞেস করবেন, তারাও বলবে আমাদের অনেক কিছু বাকি ছিল, আমরা সব করতে পারি, সব কেউ করতে পারে না, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন, জায়গাগুলো বুঝতে পারেন, যেমন ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া এখানে পে করেন, এবারে এক দুটো রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আইএমএফও বার করে দেয়, কিছু করার নেই, ওইগুলো বাদ দিয়ে মোটামুটি সবই আপনি ওয়ার্ল্ড ব্যাংকের নামে চালিয়ে দেবেন। তো এরকম কিছু ব্যাপার আছে, যেমন ধরুন ইউনাইটেড নেশন ফান্ড, মানে ইউএন এর ফান্ড এটা। তারপর ধরুন কার্বন ট্যাক্স, জানেন তো কার্বন ট্যাক্স কি জিনিস? আচ্ছা পড়াবো, এনভায়রনমেন্ট পড়াবো, যাদের যাদের এখনো এগুলো হয়নি তাদের তাদের পড়াবো। এই সমস্ত কিছু ওয়ার্ল্ড ব্যাংক, সমস্ত কিছু ওয়ার্ল্ড ব্যাংকের বই। ঠিক আছে, এবার কি অবজেক্টিভস এর মধ্যে আমরা ছিলাম? হ্যাঁ, তো অবজেক্টিভ হচ্ছে সাস্টেন ক্রিটিক্যাল ইকোসিস্টেম সার্ভিসেস, মানে হিমালয়ের কথা বলছি। কনজার্ভ ভালনারেবল বলুন হিমালয়ে কি পাওয়া যায়, কোন প্রাণী পাওয়া যায় যাকে রক্ষা করতে হবে? মানে অনেকগুলি প্রাণী আছে, আপনার কোন প্রাণী মনে হচ্ছে? কনজার্ভ ভালনারেবল প্রাণীর নাম লিখবো, কেউ বলতে পারে? হিমালয়ের বরফের মধ্যে থাকে, খায়, ঘুমায়, ঘুরে বেড়ায়। ঠিক, স্নো লেপার্ড, একদম ঠিক বলেছে। এলিওপিএআরডি হবে। হ্যাঁ, লিখবার সময় আমি স্নো লেপার্ড। এবার লিখে দিই ফোকাস অন, আর কিন্তু কোনো প্রাণীকে এরা কনজার্ভ বা রক্ষা করবে তার জন্য নয়, এই প্রোগ্রামের লক্ষ্যই হচ্ছে যে স্নো লেপার্ডকে রক্ষা করা, হিমালয়ের ওই সাইডটায়। পুরো হিমালয়কে রক্ষা করবে না, হিমালয়টাকে কিভাবে রক্ষা করবে, বিভিন্ন রাজ্যের মধ্যে তো হিমালয়গুলো আছে, এই বিভিন্ন রাজ্যের মধ্যে হিমালয়গুলোকে ভাগ করা আছে, যেখানে যতটুকু হিমালয় রয়েছে সেই রাজ্যের উপরে দায়িত্ব সেই হিমালয়ের পার্টটুকুকে রক্ষা করা, তার জন্য ফান্ড পয়সা ওয়ার্ল্ড ব্যাংক দেবে। ফোকাস অন animal strengthening, focus on animal and strengthening of GTH হবে, আগে লিখে দিলাম, strengthening the community livelihood, তার মানে মানুষের যেন জীবিকা নির্বাহটা ঠিকঠাক ভাবে হয়, and community institutions। সবাই শুনতে পাচ্ছে তো নাকি? কে ফোন করলো কে জানে? হ্যালো, আচ্ছা দেখুন এখন তো অনলাইনে ক্লাস করাচ্ছি, আপনি রাত্রি 9টার সময় ফোন করবেন, তখন নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, রাত্রি 9টা থেকে রাত্রি 10টা, ও যে কোনো।
তো এবার কমিউনিটি ইনস্টিটিউশন যাতে জনগণের কাজকর্মের সুযোগ বাড়ে এই সমস্ত। তারপর হচ্ছে এনহ্যান্স এনফোর্সমেন্ট, মানে রুলস রেগুলেশন যেগুলো রয়েছে তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে আচ্ছা এখানে আরেকটু আছে, ফর ল্যান্ডস্কেপ বেসড conservation approach। এর ব্যাপারটা কি, ওই যে বললাম ল্যান্ডস্কেপ বেস মানে হচ্ছে যে কটা রাজ্যের মধ্যে হিমালয় আছে সেই কটা রাজ্যকে দায়িত্ব দেওয়া হবে যাতে তারা এ করে, তো ওটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ বেসড অ্যাপ্রোচ। আর আর কিছু আছে? আর এই সিকিউরটার ফুল ফর্ম কি আছে? SECURE, এটা নিজেরা দেখে লিখবেন, অন্তত একটা লাইন তো নিজেরা দেখে লিখুন। আচ্ছা এইবার যেটা কথা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে থেকে আমরা যদি একটা প্রশ্ন তৈরি করে দিই, কতগুলি রাজ্যে হিমালয় অবস্থিত, হতে পারে কি পারে না এরকম একটা প্রশ্ন, ইউপিএসসি তেও হতে পারে, WBCS হতে পারে। একটা একটা করে নাম বলুন শুনি। নিজেরাও করে নিতে পারেন, বাড়িতে নিজেরাও করে নিতে পারেন, অ্যান্সার রেডি করে নেবেন তাহলে, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল, এবার একটা সেকেন্ড প্রোগ্রাম 2 নম্বর। হ্যাঁ 2 নম্বর হচ্ছে হিমালয়ান স্টেট রিজিওনাল কাউন্সিল। আচ্ছা এইখানে যারা আমাদের পুরনো স্টুডেন্ট বা যারা পলিটি পড়েছেন, পুরনো হোক নতুন হোক, যারা পলিটি পড়েছেন তারা মনে করতে পারছেন যে ইন্টার স্টেট কাউন্সিল বা রিজিওনাল কাউন্সিল যেটা পলিটি বইতে ছিল সেটার চেয়ারম্যান কারা হয়, কেউ কিছু মনে আছে কারো? হ্যাঁ স্যার, বলুন। স্যার জোনাল কাউন্সিলে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা আর এই আর রিজিওনাল স্টেট কাউন্সিল যেগুলো? স্যার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হবে না, রিজিওনাল Inter-state কাউন্সিল গুলোতে যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গুলো যারা থাকেন তারা চেয়ার Budget- বদলে বদলে হয়, ঠিক আছে। যেমন ধরুন ইস্টার্ন কাউন্সিল, যে কটা রাজ্য ইস্টার্ন পূর্বে আছে তাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী ওই 1 বছর পর পর বা 2 বছর পর পর তারা সিটে থাকে, দিয়ে চেঞ্জ হয়। রিজিওনাল হলেই মুখ্যমন্ত্রী হয়ে যাবে, প্রধানমন্ত্রী আসবে না। কিন্তু ওই হিমালয়ান স্টেট রিজিওনাল কাউন্সিলটা কিন্তু ওই সংবিধানে নেই বা কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তৈরি হয়নি, ভালো করে বুঝুন, যাতে পরীক্ষা হলে গিয়ে আপনার মাথা এই চিন্তাটা না আসে। আমি আশা করছি এগুলো দেবেন, এগুলো বেশ পুরনো, কিন্তু যদি দেয় তাহলে এই জিনিসটা আপনার মাথায় না আসে যে এটা মনে হয় মুখ্যমন্ত্রীরাই হবে না। ওই জন্য স্পেসিফিক ভাবে আমি আপনাকে প্রশ্নগুলো উল্লেখ করছি যাতে কনফিউশন পরে ক্রিয়েট না হয়। এবার যারা ক্লাস করছে না, লগ ইন করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেটা তো কিছু করার নেই, সেটা তো আমি কি করবো বলুন, অনেকেই আছে, একজনের না হয় আজকে বাইকের আওয়াজ পাওয়া গেছে, অন্যদের আওয়াজ পাওয়া যায় না, এই ব্যাপার। তো হিমালয়ান স্টেট রিজিওনাল কাউন্সিলের এটা ইজ নট মেড বাই এক্সিকিউটিভ অর্ডার, ফর্মড বাই নীতি আয়োগ। হ্যাঁ
এটা নীতি আয়োগ তৈরি করেছে। এই ধরনের কাউন্সিল দেখলেই আপনার মনে হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করেছে, না, ওই ভুলগুলো যাতে না হয়। টু এনশিওর, মানে এর কাজটা কি হবে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান হিমালয় রিজিয়ন। ঠিক আছে, বোঝা যাচ্ছে মানে ভারতের হিমালয় রিজিয়ন যেটা আছে সেটা ডেভেলপমেন্ট করবে। চেয়ারম্যান নীতি আয়োগেরই লোক হবে, তবে আমি দেখে নিই হিমালয়ান স্টেট কাউন্সিলের চেয়ারম্যানটা কে। একটু আমরা দেখি একটু, হু ইজ চেয়ারম্যান অফ হিমালয়ান স্টেট রিজিওনাল কাউন্সিল। এখনো VK সারস্বতী রয়েছে, ঠিক আছে, এই 2018 থেকে উনি রয়েছেন আর কি, সেই জন্য আমি ভাবছিলাম যে একদিনে নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। VK সারস্বতী। ইনি হচ্ছেন সায়েন্টিস্ট। The council consists of chairman, তারপরে হচ্ছে চিফ সেক্রেটারিজ অফ হিমালয়ান স্টেট, হ্যাঁ, যে যে রাজ্যগুলোর মধ্যে হিমালয় রয়েছে তাদের চিফ সেক্রেটারি, and secretaries of important central ministries। ঠিক আছে, এখানে কিন্তু সিএম, রাজ্যপাল বা কোনো হোম মিনিস্টার, কোনো রকম পলিটিক্যাল পার্সন নেই। আমরা যেগুলো সংবিধানে পড়ে এসেছি যে সমস্ত বডিগুলো, তাতে হয় সিএম বা PM বা হোম মিনিস্টার, কেউ না কেউ প্রধান হয়, এখানে কোনো পলিটিক্যাল পার্সন নেই। এর 5টা ওয়ার্কিং গ্রুপ আছে, মানে এই কাউন্সিলটা 5টা ভাগে বিভক্ত, তারা বিভিন্ন লোক বিভিন্ন কাজ করে। এক হচ্ছে, একটা গ্রুপ দেখে হচ্ছে শিফটিং কাল্টিভেশন। এবার আমাদের শিফটিং কাল্টিভেশন বললেই মনে পড়ে যে উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ হয়, যেখানে সেখানকার স্থানীয় জনগণ চাষ করে জমিটাকে পুড়িয়ে দিয়ে পাশে আবার গাছ কেটে চাষ করে। এরকম মনে করার কারণ নেই যে শুধু উত্তর পূর্ব ভারতে হিমালয়ই হয়, দু একটা জায়গায় এদিকে। এবার আপনি বললেন স্যার এই বরফের মধ্যে কি করে চাষ হবে, গাছই তো নেই। গাছের ব্যাপারটা আমরা পরে আসছি, হিমালয়ে বেশ ভালো পরিমাণ গাছ আছে, সেগুলো আমরা পরে আসছি। তো আমি যখনই বলছি হিমালয় ইজ সাফারিং ফ্রম, বা হিমালয় যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কি বলে শিফটিং কাল্টিভেশন বা ঝুম চাষ। আপনি জানুন হিমালয়ে ঝুম চাষ হয়। তাহলে এই শিফটিং কাল্টিভেশনের ব্যাপারগুলো দেখবার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ আছে। হ্যালো, হ্যাঁ বলছি। ওটা তো এখন বলতে পারবো না, যখন হবে আমি নিশ্চয়ই ভিডিও বানিয়ে বলে দেবো, এখন আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ, যখন হবে বুঝতে পারবো আমি নিশ্চয়ই বলে দেবো। ট্রেন চালু হবে তারপরে, ট্রেন চালু হওয়ার আগে হবে না। মানে একজন জিজ্ঞেস করছেন যে WBCS পরীক্ষা কবে হবে, অনেকে তো এই পরীক্ষাটার জন্য বসে থাকে, তো এদের আর বলি না যে 1 ঘন্টা পরে ফোন করো,
ট্রেন চালু না হলে ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে না, একদম কনফার্ম। ঠিক আছে, তারপর হচ্ছে সাস্টেনেবল ট্যুরিজম। কারণ এই জনগণ ঘুরতে যেতে পছন্দ করেন, আর ওখানে গিয়ে হিমালয়ে গিয়ে এত নোংরা করে, এত নোংরা করে, বিশেষ করে পেপসি, কোকা-কোলার এসব ক্যান গুলো জমে যায় না? আমি দেখেছিলাম একটা ছবি, সেই জন্য বলছি। ওখানে ক্যান খাবারের হিমালয়তে পুরো ফেলে নষ্ট করে আছে। তো ওই এক্সট্রিম ট্যুরিজমের জায়গায় যাতে সাস্টেনেবল ট্যুরিজম হয়, তার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ কাজ করে। তারপর হচ্ছে ওয়াটার ইনভেন্টারি চেক করে। ওয়াটার ইনভেন্টারি বলতে কি বোঝালাম আমি? কেউ বলতে পারে? আন্দাজ আছে কোনো? হ্যাঁ স্যার, ইনভেন্টারি বলতে স্যার স্টক বোঝায় অ্যাকচুয়ালি, যে জলের কতটা ডিমান্ড রয়েছে, কতটা চাহিদা রয়েছে, সেই অনুযায়ী ওখানে, কারণ স্যার ওখানে তেমনি পাইপলাইন নিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে যেটুকু রিসোর্স রয়েছে, রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হবে, কিন্তু মিনিমাম রিসোর্সটা ইউজ করে। তো সেটা হচ্ছে ইনভেন্টারি। তো এখানে জলের যে দুষ্প্রাপ্যতা সেইটা ওইভাবে দেখে ওরা। যেমন বুঝতে দার্জিলিং। পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু এটা এখানে সেটা নয়। হিমালয়ের নদীগুলোর জল থেকে সারা ভারতবর্ষের জলের চাহিদা মেটে। তার মানে কোন নদী কতটা জল আসছে, কোথায় হিমবাহ বলছে, বা বিশেষত কোথায় কতগুলো ঝর্ণা রয়েছে হিমালয় এলাকায়, এই জিনিসগুলোকে এরা হিসাব করে। হিমালয়ে জল পাওয়া যায় না বা পাইপ যায় না ওটা নয়, কিন্তু এখানে আপনি যেটা বলেন ঠিকই বলেন, ওটা ইস্যু সেন্সে ওই মানে ইনভেন্টরি বলতে ওরকমই বোঝায়, ঠিক। কিন্তু বর্তমানে আমরা যে জিনিসটা আলোচনা করছি ওটা গোটা ভারতবর্ষের জলের সমস্যা। ঠিক আছে, নাম্বার অফ স্প্রিংস যেগুলো হয় আর কি, লিস্ট অফ স্প্রিংস হিমালয় লিখে দিই, লিস্ট অফ হিমালয়ান স্প্রিংস, এই ধরনের জিনিস। তারপর 4 নম্বরে হচ্ছে স্ট্রেংথেনিং স্কিল অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল, মানে বিকাশ করা আর কি। লিখে দিই STRENGTHENIN, স্ট্রেংথেনিং স্কিল অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল স্কিল ডেভেলপমেন্ট। যাই হোক, আমি লিখে দিলাম, পরে মুখস্থ রাখবার দায়িত্ব আমার, আমাকে ভাগ্য কিছু মুখস্থ করতে হবে না এগুলো। কালেকশন অফ ডেটা ফর ইনফর্মড ডিসিশন মেকিং। এই দুটো জিনিস আমাদের হিমালয়কে, মানে এই দুটো প্রোগ্রাম, একটা হচ্ছে হিমালয়ান স্টেট রিজিয়নাল কাউন্সিল আর একটা হচ্ছে সিকিউর, একটা 2017 সালে আর একটা 2018 বা তারপরে এরকম সময় শুরু হয়েছে। সিকিউর প্রোগ্রামটা চলবে প্রায় 6 বছর, প্রায় না 6 বছরই চলবে। আর এইটা তো একদম পার্মানেন্ট কমিশন, এটা তো চলতেই থাকবে হিমালয়কে রক্ষা করবার জন্য যে যে প্রোগ্রামগুলো রান হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, এইবার এখানে আমি আপনাকে বলি, এই হিমালয়ান রিজিয়নাল কাউন্সিলের মধ্যে যে যে রাজ্যগুলোকে নেওয়া হয়েছে সেগুলো অনেক কটা রাজ্য আছে। JNK, মানে এখন তো রাজ্য নেই, এখন তো ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। তারপরে হচ্ছে কি বলে, উত্তরাখণ্ড বলে না উত্তরাঞ্চল বলে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। আচ্ছা, খন্ডই হলো। ইউকে লেখে স্যার, ওরা গাড়ি নাম্বার গুলোতে ইউকে লেখে। হ্যাঁ, মানে নামটা আমার গোল হয়ে যায়, উত্তরাখণ্ড না উত্তরাঞ্চল? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডই তো বলেছে, হ্যাঁ স্যার, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডই হবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে হিমাচল প্রদেশ। 4 নম্বর রাজ্য কি হতে পারে?
সিকিম। আমরা যদি ম্যাপ ধরে ধরে যাই, 5 নম্বর রাজ্য হচ্ছে ডাব্লিউবি, যেখানে হিমালয় রয়েছে। 6 নম্বর রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। 7 নম্বর হচ্ছে নাগাল্যান্ড। এবার নাগাল্যান্ড হিমালয় কিভাবে আছে? ওই যে বললাম হিমালয়ের সিনট্যাক্সিয়াল বেন্ড হওয়ার পরে আসছি, সিনট্যাক্সিয়াল বেন্ডে আসছি, এক্ষুনি বলবো। বেন্ড হওয়ার পর যেটা সে পূর্বাঞ্চল হিলস রয়েছে, ওই হিসাবে নাগাল্যান্ডকে আমরা হিমালয় স্টেট ধরছি, ঠিক আছে। তারপরে হচ্ছে মিজোরাম, তারপরে হচ্ছে মণিপুর, তারপর হচ্ছে ত্রিপুরা, আসাম, আসামে কিছু পার্ট আছে। আর 12 নম্বর হচ্ছে মেঘালয়। সবকটা ঠিক লিখলাম না ভুল লিখলাম কিছু? বলুন, হিসাব করে বলুন। এমন কোন রাজ্য আছে যেটা হিমালয় নেই, যেটা লিখেছি? না স্যার, ঠিক আছে। মেঘালয় হিমালয় নেই। না স্যার ঠিক আছে বললে হবে? আমি বারবার করে একটু আগে কি বললাম, যে মেঘালয় কি আছে? গারো খাসি জয়ন্তিয়া, ওটা একটা প্লেটু, আমাদের কিন্তু স্যার একটা প্লেটু পার্ট ওটা। এমসিকিউ সলভ করতে গিয়ে ওখানে দেখেছিলাম যে আপনার টোটাল 12টা স্টেটে আপনার ইয়ে আছে, মানে ইনক্লুডিং জম্মু এন্ড কাশ্মীর, 12টা স্টেটে হ্যাঁ, আপনার 12টা হিমালয় স্টেটের আছে। ঠিকই দেখেছেন, কিন্তু মেঘালয়তে হিমালয় নেই। 12টা স্টেটই পরীক্ষায় আপনি লিখবেন, কিন্তু মেঘালয়তে হিমালয় নেই, ভালো করে বুঝুন। কিন্তু এই স্টেটটার মধ্যে, মানে এই প্রোগ্রামটার মধ্যে, এই যে রিজিওনাল কাউন্সিল, এটার মধ্যে মেঘালয়কে নেওয়া হয়েছে, মেঘালয়কে ধরা হয়েছে, দিয়ে 12খানা স্টেট করা হয়েছে। কিন্তু মেঘালয়তে হিমালয় নেই, একদম নিশ্চিত। আপনি কোনো এমসিকিউ দেখে থাকবেন বা কোথাও কিছু দেখে থাকবেন, তাতে আমি অস্বীকার করছি না, এবং আমিও বলছি 12টা স্টেটই আছে, কিন্তু টেকনিক্যাল গ্রাউন্ডে যদি আমরা দেখতে যাই, মেঘালয়তে নেই। স্যার তাহলে মেঘালয়কে কেন ইনক্লুড করা হলো যদি না থেকে থাকে? ইনক্লুড করা হলো পুরো, মানে উত্তর পূর্ব ভারতে, আর ওকে আর বাদ দিল। পুরো কিছু ডেভেলপমেন্ট হিমালয় চক্করে হয়ে যাবে, বা কাছাকাছি রয়েছে, এরকম কিছু ব্যাপার আছে। ওই জন্য, এটার জন্য আপনাকে একটু ওই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে হোয়াই ডিড দে ইনক্লুডেড মেঘালয়া। আমি ওসব দেখেই বলছি। তারপর হচ্ছে এই যেটা আর কি, স্টেট রিজিওনাল কাউন্সিল, হিমালয়ান স্টেট রিজিওনাল কাউন্সিল, নোডাল এজেন্সি। পরীক্ষায় আপনার ইউপিএসসি হোক বা ডাব্লিউবিসিএস, যদি বলে যে হিমালয় আছে কোন কোন কতগুলো রাজ্য, 12, কোনো দেখা দেখির ব্যাপার নেই, 12। নোডাল এজেন্সি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? নিশ্চয়ই, যদি পরীক্ষা স্যার পাওয়া জম্মু এন্ড কাশ্মীর যদি এখন স্টেট না হয়ে থাকে তাহলে তো স্যার 11টা আপনার স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরিজ। এবারে হ্যাঁ, যদি তো অপশন প্রশ্নটা দেখে করে উত্তর যে, হবে না, অপশন দেখে না উত্তর হবে। আচ্ছা, না যদি এরকম প্রশ্ন আসে তাহলে কি ধরুন ওখানে 11 অপশন রইলো আবার 12 অপশন রইলো, কোনটা নেবো তাহলে? তাহলে সেক্ষেত্রে 11ই নেবেন, কেন কি যদি স্টেট কথাটা থাকে, আর যদি বলে যে রিজিয়ন্স, তাহলে 12 দিয়ে দেবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তো দেখেছেন এইটা ওইটা করতে করতেই আজকে 8টা 10 বেজে গেল। কোনো ব্যাপার না, আমরা হিমালয়ের কিছুটা এগোবো এবার। মানে জাস্ট আমাদের হিমালয়ে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই প্রোগ্রামগুলো করলাম এই কারণে, প্রোগ্রামগুলো বলার মাধ্যমে আপনাদের মাথায় মাথায় কিছু কিছু জিনিস ঢোকানো গেল, যেগুলো পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসলে আপনাদের কাজে দেবে। আরো কিছু প্রোগ্রাম যদি আপনি খুঁজে বার করতে পারেন, আমাকে নামটা বলবেন, আমি সার্চ করে এরকম কিছু লিখিত দিয়ে দেবো। হিমা স্যার ওই আরইডিডি প্লাস আর আরইডিডি বলে একটা আছে, ওটার মধ্যে হিমালয়ান ছিল না স্যার? ছিল, কিন্তু ওইটা আমার ঠিক পছন্দ হলো না, মানে ওটা আমার মনে হলো না যে ওটা কাজে দেবে খুব একটা। এই ওকে দুটোই স্যার। আমার বেশ মনে হলো। আরইডিডি আমিও দেখেছি, সার্চ করে অপশানে এসেছিল। ওই স্যার এনভায়রনমেন্টের যে বইটা আছে না, ওটার মধ্যে হুম দেখেছিলাম। হুম হুম।
আরইডিডি ওয়েবসাইটেও এসেছিল, আমি দেখেছি। এক হচ্ছে হিমালয়ের যে 5খানা ভাগ রয়েছে, 3টে তো আপনারা জানেনই। গ্রেট হিমালয়া, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তারপর হচ্ছে মিডল হিমালয়া, তারপর হচ্ছে শিওয়ালিক। স্যার আর একটা আছে না, ইনস্টিটিউট অফ হিমালয়ান গ্লেসিওলজি বলে একটা আছে। কি কি বললেন স্যার, আরেকবার বলুন, জোরে একটু আস্তে শুনতে পেলাম। হ্যাঁ স্যার, ইনস্টিটিউট অফ হিমালয়ান গ্লেসিওলজি। হ্যাঁ, না ওগুলো তো স্টাডি রিলেটেড কিছু একটা ব্যাপার হবে, যেমন মেরিন ইনস্টিটিউট, মানে মৎস্য চাষ, মৎস্য কালচার, ওই জিনিসটা। আর আমি বলছি পার্টিকুলারলি হিমালয়কে রক্ষণাবেক্ষণের জন্য আর কি। হ্যাঁ ওদেরও কিছু প্রোগ্রাম আছে স্যার। যদি আপনার মনে হয় ওটা কাজে দেবে, লিখে নেবেন, অসুবিধা কি আছে? আমি তো না বলছি না, আমি কি বললাম, আরো ইন্টারনেট খুঁজে যদি পার করতে পারেন করুন। শিওয়ালিক, তারপর হচ্ছে ইস্টার্ন হিমালয়াস। এখন যদি হিমালয়ের উপর ধরুন এত প্রোগ্রাম আমরা সবকিছু লিখতে যাই, তাহলে কিন্তু আর আজকে আমরা, মানে আজকে কেন কোনোদিনই হিমালয় পড়াটা এগোবে না। পূর্বাঞ্চল হিলস বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি আর কি, ওইটা 4। আর 5 নম্বর হচ্ছে ট্রান্স হিমালয়। এবার দেখুন, প্রথমে একটা কথা বলে দিই, এগুলো থেকে ডাইরেক্ট আপনাকে প্রশ্ন তো ওরকম ভাবে করবে না, এগুলো থেকে কানেক্টেড কোশ্চেন করবে। যখন সিলেবাসটা একটু একটু করে এগোবে, ক্লাসগুলো যদি নিয়মিত করেন, যা হোক করতে না পারলে ভিডিও দেখে নিলেন পরে নিজে টাইম অনুযায়ী, অনেক প্রশ্ন আছে যেটাতে আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা এসেছে আর কোন প্রশ্নটা কেন এসেছে। বেটার আন্ডারস্ট্যান্ডিং হলে, মানে ইভেন ইফ আপনার যদি পড়া নাও থাকে, আপনি কমন সেন্স লাগিয়ে অনেক প্রশ্ন উত্তর করতে পারবেন। তো সেই জন্য একটু টাইম নিয়ে ধীরে সুস্থে পড়াচ্ছি। এবার আমরা সবই বুঝতে পেরে গেছেন 5খানা ভাগ। এবার আমরা ফরমেশনটা নিয়ে এটা আলোচনা করব। এক নম্বর কারণ হচ্ছে দুটি মহাদেশে সংঘর্ষ, মানে বাংলা বলতে আমার এটাই মাথায় আসলো, ইংলিশে হচ্ছে কন্টিনেন্ট কলিশন। কলিশন বানানো SION হবে, তাই না? or convergence। তাহলে দুটি, এবার আমরা তো এটা মোটামুটি জানি সবাই, সেটা হচ্ছে এই যে সমগ্র পৃথিবীর নিচে লাভা রয়েছে, গলিত ফুটন্ত ম্যাগমা রয়েছে। সেই ম্যাগমার উপরে পাড়টা আস্তে আস্তে শীতল হতে হতে বর্তমানে ভূমিরূপ, জমি, নদী, পাহাড় সব গঠন হয়েছে। তলাতে সেই ম্যাগমা রয়েছে এবং ম্যাগমাটা জলের মতন কাজ করে। এবং এই ওপরের যে ভূমিরূপ গুলো রয়েছে, যেগুলোকে আমরা ভূমি, মহাদেশ, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, এগুলো যেগুলোকে আমরা চিনি, এগুলো আসলে ঠিক একদম নিচে গিয়ে লাভার উপরে না সাঁতরে বেড়াচ্ছে, মানে ভেসে বেড়াচ্ছে, যেটা বলে। আপনি সমুদ্রের উপরে যে কিছু একটা ভাসতে পাশাপাশি দুটো জিনিস ভাসতে ভাসতে কখনো টুক করে লেগে যায়, সমুদ্রের মধ্যে করে না, তো ঠিক লাভার পরে মহাদেশগুলো কখনো কখনো ছোটখাটো একটা ধাক্কা লেগে। যেহেতু আমরা ওই রক স্ট্রাকচারটা পড়াইনি, সেহেতু আমি একটু বর্ণনা দিয়ে দিই। এটা বৈজ্ঞানিকরা বলছেন সর্বপ্রথমে একটাই সমুদ্র ছিল আর একটাই মহাদেশ ছিল। একটাই সমুদ্র বলতে যেমন পৃথিবীতে 71% জল, তো জল যেরকম ছিল সেরকম। এবং মহাদেশ বলতে প্যানজিয়া হচ্ছে মহাদেশকে নাম দেওয়া হয়েছিল, প্যানজিয়া। অর্থাৎ এই যতগুলো ল্যান্ডমাস আজকে আপনি দেখতে পাচ্ছেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সবকটা এক জায়গায় যুক্ত ছিল, দিয়ে একটা ধরুন টানা মহাদেশ, আর তার চারপাশে টানা জল, তাহলে একটাই মহাদেশ একটা সমুদ্র। তখন ভাগাভাগির ব্যাপার ছিল না। তারপর ওই, মানে তখন ওই আর্কিয়ান যুগ বা আর্কিয়ান পাথর যখন তৈরি হয়ে গেল,
তারপরে পেনজিয়া মহাদেশটা দুভাগে ভাগ হয়ে গেল, বিভিন্ন আপহিবল, বিভিন্ন রকম এক্সোজেনিক ফোর্সেস, ইন্ডোজেনিক ফোর্সেস, এই সমস্ত কারণে ভাগ হয়ে গেল। যখন ওটা ভাগ হয়ে গেল, তারপরে বিভিন্ন ভাগগুলো টুকরো টুকরো হয়ে বিভিন্ন পার্টে ওরা এদিক ওদিক সরে গেল। জিনিসটা আমি একটু এখানে একটু বোঝাই, আশা করছি আমি বোঝাতে পারবো আর কি। আচ্ছা, এইটাকে একটু আচ্ছা এরকমই থাকি, অত জেনে থাকবে। তো এটা হচ্ছে ধরুন প্যানজিয়া, বানান ভুল হলে আমাকে বলবেন, সবসময় খেয়াল থাকে না তো। দিয়ে এটা না কোনো কারণে ফেটে ভাগ হয়ে গেল, মানে যেমন ধরুন এরকম ভাবে, তারপরে এইখান দিয়ে এরকম এরকম ভাগ হয়ে গেল, দিয়ে এগুলো একটা থেকে একটা দূরে সরতে শুরু করলো। তো যখন এরকম ভাগ হয়ে দূরে সরতে শুরু করলো, তখন এই দুটো এলাকার মধ্যে নীল জল চলে আসলো, এই যে সমুদ্রে ঢুকে গেল এরকম ভাবে, ঠিক আছে। তো যখন দুটো ভূমিরূপের মাঝখানে একটা সরু চ্যানেলের মাধ্যমে জল অবস্থান করে, চ্যানেল মানে আপনি আমাদের ওই গঙ্গা নদী বা হুগলি নদীর কথা ভাববেন না, ওই মহাদেশের রেসপেক্টে সরু জলের উপস্থিতি যখন এরকম পজিশন আসে, তখন সেটাকে জিওসিনক্লাইন বলে। দুটো বড় বড় ল্যান্ড মাসের মাঝখানে যখন জল থাকে তাকে বলে হচ্ছে জিওসিনক্লাইন। বাংলায় লিখলাম এই কারণে, ইংলিশ বানান আমার মনে নেই, বারবার ভুল হবে, তখন সেটাকে বলে জিওসিনক্লাইন। ঠিক আছে, জিওসিনক্লাইনের ব্যবহার কোথায় আসবে আমরা বোঝাবো। এইবার ইউরেশিয়া প্লেট মানে ইউরোপ প্লাস এশিয়া, এই যে পুরো মহাদেশটা রয়েছে, মানে একটা ইউরোপ মহাদেশ, একটা এশিয়া মহাদেশ, এটা মূলত একটাই প্লেট, যেমন ধরুন এত বড়। তো আমরা এই জায়গাটাকে বলছি এশিয়া, আর এই জায়গাটাকে বলছি ইউরোপ। কিন্তু এবার আপনি বলবেন স্যার না, মাঝখানে ওই ভূমধ্য সাগর আছে, ব্ল্যাক সি আছে, হ্যাঁ যা আছে আছে, কিন্তু রাশিয়ার সঙ্গে যদি দেখেন, আবার রাশিয়ার সঙ্গে ইউরোপও যুক্ত আছে, রাশিয়ার সঙ্গে মঙ্গোলিয়া, চীন, চীন ভারত, মানে ইউরেশিয়া প্লেট বলা হয় একসঙ্গে। তো ইউরেশিয়া প্লেটের সঙ্গে আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এইটা ক্রমাগত একে অপরের সঙ্গে ওই যেমন সমুদ্রে ভেসতে ভাসতে দুটো জিনিস একে অপরকে ঠোকা মারার চক্করে থাকে। তো আমাদের এই ইউরেশিয়ান প্লেট আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট একে অপর দিকে আসছিল। তো আমরা এটাকে আর একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাই। যেমন ধরুন এটা হচ্ছে আমাদের ইউরেশিয়ান প্লেট, ইইউ লিখে দিলাম, হ্যাঁ ইইউ বা ইএ লিখে দিই, ইউরোপ এশিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট। তো ধরুন এরকম একটা বড় সড়ো এইসব, যদি এরকম হয় না পাহাড়ি হয়, ঠিক আছে এরকম। আর এদিক থেকে আমাদের আসছে, একটু অন্য কালারে করি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। এদিক থেকে আমাদের আসছে হচ্ছে ইন্ডিয়ান প্লেট, যে যখন ধাক্কা লাগছে তখন কি হচ্ছে, একটু নিচে চলে যাচ্ছে, নিচে যাবেই, কেন কি এটা ইউরোপিয়ান এশিয়ান প্লেটটা যখন একে অপরের দিকে আস্তে আস্তে আসছে, তখনই ধাক্কা লাগছে, এবং ধাক্কা লেগে এইখানে অনেক ডেব্রিস সৃষ্টি হচ্ছে। ডেব্রিস মানে মানে যেমন ধরুন বাড়ি ভাঙলে টুকরো টুকরো সিমেন্টের টুকরো, ইটের টুকরো হয় না, ডেব্রিস, যেগুলো সেই ইসরায়েল সেই প্যালেস্তাইনের ওই অকুপাইড জেরুজালেমে মেরে মুড়ে জায়গাটাকে ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছে, এরকম ডেব্রিস বলে এগুলোকে, ধ্বংসস্তূপ। তো ডেব্রিস এইখানে জমা হয়, ডেব্রিসের কালারটা একটু অন্য দিতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। তো ডেব্রিস এখানে জমা হয়। এবার যেগুলো ন্যারো শ্যালো বেসিন ছিল, ন্যারো শ্যালো বেসিন বলতে এই যখন দুটো ভূমিরূপের মধ্যে জল ঢোকে তাকে ন্যারো শ্যালো বেসিন বা জিওসিনক্লাইন বলে। ঠিক এই জিনিসটাও, এই দেখুন দুটো ভূমিরূপের মধ্যে যখন এই সবুজ রঙের যে ডেব্রিস দেখাচ্ছি, এখানটা জলও আছে। তাহলে আমি একটু করে লিখি, সেডিমেন্টস, মানে লিখে দিচ্ছি যাতে পরে আপনি পড়লে মনে থাকে, সেডিমেন্টস ফ্রম ন্যারো শ্যালো বেসিন, শ্যালো মানে অগভীর, known as
টেথিস সি, তার মানে এই যে সবুজ জায়গাটা মার্ক করেছি, এইটাকে আপনি টেথিস সাগর হিসেবে চিন্তা করুন। তাহলে বললেন স্যার টেথিস সাগরে তো একদিকে গন্ডোয়ানা একদিকে আঙ্গারা ল্যান্ড ছিল, ঠিকই তো, ওগুলো তো কোনো না কোনো প্লেট, একটা ইউরেশিয়ান প্লেট একটা ইন্ডিয়ান প্লেট, একটা আঙ্গারা ল্যান্ড একটা গন্ডোয়ানা ল্যান্ড। as Tethys Sea or Tethys Geo Syncline, বলে বানানটা ভুল লিখলাম বা ঠিক হলো আপনি দেখে নেবেন। হ্যাঁ, folded to form Himalaya। তার মানে হচ্ছে এই যে ডেব্রিসটা টেথিস সাগরে ছিল, ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের মাঝখানে চাপে পড়ে এটা হিমালয় হিসেবে রাইজ করলো। এবার ইন্ডিয়ান প্লেটের ব্যাপারটা দেখুন, বোঝাই। এইটা হচ্ছে যেটাকে বর্তমানে আমরা ভারতের নিচের দিকের ম্যাপটা বলে জানি বা পেনিনসুলার বলে আমি। তো দেখুন ইন্ডিয়ান প্লেটের দুটো হ্যান্ড, ভালো করে দেখুন, খেয়াল করুন এই জায়গাটা। এটা একটা হ্যান্ড, এটা একটা হ্যান্ড। কেন দেখাচ্ছি? কারণ আছে। এই জায়গাটা হচ্ছে আরাবল্লী, আর এই জায়গাটা হচ্ছে মানে কারেন্ট সেন্সে আপনার বোঝার জন্য গারো খাসি জয়ন্তিয়া। বা আমার বোঝার, তাহলে এই যে দুটো হাত নিয়ে এগিয়ে আসছে, কার দিকে এগিয়ে আসছে? এদিকে অলরেডি একটা প্লেট রয়েছে, ইউরেশিয়ান প্লেট, বা এখানে টেথিস সাগর, ইউরেশিয়ান প্লেটের আগে এখানে টেথিস এগিয়ে আসছে। তো দেখুন হাতটা, বাঁ হাতটা আরাবল্লীর দিকটা দেখুন একটু টেরা হয়ে বাঁ দিক, ডান দিকটা একটু পিছিয়ে আছে। এই অবস্থায় যখন এই জিনিসটা এসে আঘাত করছে, এই যে এই যে টেথিস সাগর ডেব্রিস গুলোর উপরে চাপ সৃষ্টি করছে, আর এখানে ইউরেশিয়ান প্লেট রয়েছে। যখন হচ্ছে তখন হিমালয়ের রাইজ, হিমালয়ের রাইজ অব্দি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছে। হিমালয়ের রাইজ কিভাবে হলো আমরা পরে কোন একটা ক্লাসে এইটা আলোচনা করবো, যে কি প্যানজিয়া ভাঙলো, মানে প্যানজিয়া কিভাবে ভাঙলো অনেক বেশি হয়ে যাবে। প্যানজিয়া থেকে ইন্ডিয়ান প্লেট কিভাবে দক্ষিণ থেকে ভারতে, দক্ষিণ থেকে উত্তর গোলার্ধে আসলো, কি আসলো, ওগুলো সব পরে আমরা রক স্ট্রাকচার ক্লাসে আলোচনা। এই মুহূর্তে আপনি বুঝুন যে এই আরাবল্লীটা বাঁ দিকে আর ডান দিকে গারো খাসি জয়ন্তিয়া নিয়ে এসে সরাসরি ধরাম করে একখানা ধাক্কা মারলো। টেথিস সাগরটা মনে রাখতে হবে এই ইউরেশিয়ান প্লেটের নিচে গিয়েছিল, কিন্তু ইন্ডিয়ান প্লেটটাও নিচের দিকে চলে গিয়েছিল, ইউরেশিয়ান প্লেটের উপরে যায়নি। মানে ইউরেশিয়ান প্লেট নিচে, উপরে ইন্ডিয়ান প্লেট তা নয়, ইউরেশিয়ান প্লেট উপরে, আর ডেব্রিসটা ওখানে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলছি। কারণ স্যার কথাটা কেটে গেল, আরেকবার একটু রিপিট করবেন? হ্যাঁ, কতটা অব্দি লাস্ট শুনেছিলেন বলুন? কোনটা কার নিচে গেল শুনতে পেলাম না। ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ানের নিচে গেল, এই যে ছবিতে দেখিয়েছি যে। ঠিক আছে স্যার। ওই জন্য ছবিটা ওরকম ভাবেই দেখানো হচ্ছে। এইবার আপনি যদি আমাদের বর্তমান হিমালয়কে দেখেন, আমাদের এই ভারতের ম্যাপটা দেখি একটা, হ্যাঁ, উপরে যে ভারতের ম্যাপটা নিলাম আর কি, হিমালয়টা আমরা কিভাবে দেখিয়েছি দেখুন, নীল রঙেরটা, নীল রঙের হিমালয়টা দেখি। হিমালয়টা আমরা দেখিয়েছি এরকম ভাবে, ঠিক আছে। এইবার ব্যাপারটা বুঝুন, কেসটা কি হয়েছিল। হিমালয় আছে ভারতের ম্যাপে। এইবার জায়গাটাই যায়, এবার যখন এই দুটো হাত মানে সামনের দিকে আছে, সামনের দিকে এগিয়ে আছে, তাহলে মানে ম্যাক্সিমাম প্রেসার এক্সার্ট কে করবে? তাহলে এবার আমরা একটু লিখে লিখে পড়ি। হ্যাঁ,
ইনিশিয়ালি মানে শুরুতে ওয়েস্টার্ন পার্ট কোনটা? এইটা ওয়েস্টার্ন পার্ট, হ্যাঁ, আর এটা ইস্টার্ন পার্ট। ওয়েস্টার্ন পার্ট পোলার, giving maximum push by Aravalli Ridge। আরাবল্লী কোন জায়গাটাকে বুঝিয়েছি ভালো করে দেখুন, ভুল না হয়। তাহলে এইটা যখন এইভাবে ইউরেশিয়ান প্লেটের দিকে এগোচ্ছে, তখন গিয়ে আরাবল্লী রিজটা সবার আগে গিয়ে তেথিস সাগরের, মানে তেথিস সাগর তো তখন জিওসিঙ্কলাইনে পরিণত হয়েছে। জিওসিঙ্কলাইন মানেই হচ্ছে একটা ভূমি একটা দিকে এগোচ্ছে, মাঝখানে জল রয়েছে, বা পিছিয়ে যাচ্ছে, মাঝখানে জল রয়েছে, এবং চাপে ওই মাঝখানটা উঠে আসছে, জিওসিঙ্কলাইন। তো আরাবল্লী যখন এগোচ্ছে, এগিয়ে এসে ইউরেশিয়ান প্লেটে যখন ধাক্কা মারলো, সব থেকে বেশি প্রেসার কে দেবে? গারো খাসি জয়ন্তিয়া দেবে না আরাবল্লী প্রেসার দেবে? কি মনে হচ্ছে ছবি থেকে, কি মনে হচ্ছে? আরাবল্লী। এক্স্যাক্টলি, আরাবল্লী সব থেকে ম্যাক্সিমাম প্রেসার দেবে। এবার যদি প্রেসার যদি বেশি হয়, তাহলে এই যে হিমালয়ের গঠন হলো, তাহলে হিমালয়ের গঠনে এবার যেমন ধরুন একটা সিম্পল কনসেপ্ট আপনি চিন্তা করুন, আপনি যদি প্রেসার বেশি দেন, তাহলে কি হবে? যে জায়গায় প্রেসার বেশি দিচ্ছেন সেটা হয়তো অ্যাডজাস্ট করবার জন্য একটু উপরে উঠবে। এই কারণে হিমালয়ের পূর্ব ভাগটা কম উঁচু, তার কারণ পশ্চিম ভাগটা মানে এক্সেস প্রেসার পেয়েছে আরাবল্লী তল। কারণ আরাবল্লী তখন একটা হিউজ লার্জ মাউন্টেন অ্যাজ কম্পেয়ার টু হিমালয়। বর্তমানে তো আরাবল্লী আপনারা যেটা বা আমরা যেটা দেখি সেটাকে কি বলি আমরা? ক্ষয়স্তূপ, রেলিক্স মাউন্টেন বলে। তার মানে ও ক্ষয়ে গেছে, কিন্তু একটা সময় ও হিমালয়ের গিয়ে ধাক্কা যখন মারলো, তখন যে হিমালয়ের গ্রেট হিমালয় গঠন হলো, 5000 মিটার গড়ে উচ্চতা সবকটা হাইটের, 6,000 হাইট উচ্চতা হিমালয়ের পশ্চিম ভাগ, কারণ আরাবল্লীর দিক থেকে হিউজ প্রেসার এসেছিল। সেরকম ভাবে গারো খাসি জয়ন্তিয়ার দিকেও প্রেসার এসেছিল, কিন্তু ততক্ষণে ম্যাক্সিমাম প্রেসারটা আরাবল্লী দিয়ে দিয়েছে, আর এদিকে গারো খাসি জয়ন্তিয়াটা তুলনামূলক কম এসছে। বোঝা গেল আমি যেটা বলতে চাইছি? তাহলে আপনি যদি আমাদের ওই 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখাটাকে যদি একটা চিন্তা করেন, তাহলে দেখুন যে প্রেসারটা খুব বেশি সাইডটা আরাবল্লী হিমালয়কে যেমন উপরে তুলে দিয়েছে, সেরকম ভাবে আরাবল্লী কিন্তু সমুদ্র থেকে, মানে আরাবল্লী বলতে আমি হিমালয়ের কথা বলছি, পশ্চিম হিমালয়ের কথা বলছি। আরাবল্লী বা বলছি কেন, আরাবল্লীর জায়গাটা দিয়ে ধাক্কা খেয়েছে, কিন্তু পশ্চিম হিমালয়টা উপরে উঠেছে কেন আরাবল্লী প্রচুর ধাক্কা দিয়েছে, আর পশ্চিম হিমালয়টা সমুদ্র থেকে অনেক দূরে। কিন্তু সে জায়গায় যদি আপনি পূর্ব হিমালয়কে দেখেন, পূর্ব হিমালয় কিন্তু সমুদ্রের খুব কাছে, হ্যাঁ কি না? মনে পড়ছে? পশ্চিম হিমালয়ের তাপমাত্রা চরম ভাবাপন্ন, পূর্ব হিমালয়ে তাপমাত্রা চরম ভাবাপন্ন। এবার আপনি বলছেন হিমালয় তো পুরো ঠান্ডা, হ্যাঁ হিমালয় পুরো ঠান্ডা, কিন্তু একটা জিনিস বুঝুন, এই যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে রয়েছে, তার মানে কি হচ্ছে? এটাকে কি বলে? ট্রপিক্যাল এরিয়া। ট্রপিক্যাল এরিয়াতে বৃষ্টি হয়, এটা আপনি জানেন তো। তাহলে পূর্ব হিমালয়ে কেন বেশি বৃষ্টি হয়, হিমালয়ে কেন বৃষ্টি হয় না? এবার বোঝা গেল? হ্যাঁ কি না? স্যার সমুদ্র তীরবর্তী বলে ওখানে বেশি বৃষ্টি হয় পূর্ব হিমালয়? সমুদ্র তীরবর্তী না, ট্রপিক অফ মানে ক্যান্সারের কাছে। কাছাকাছি বলে বৃষ্টি হয়। তো ট্রপিক অফ ক্যান্সার মানে কি নিরক্ষরেখার কাছাকাছি তো। তো নিরক্ষরেখার এখানে আমাদের এখানে বৃষ্টি হবে না? জুলাই মাসে এবার তো বেধড়ক বৃষ্টি হবে। কিন্তু যেহেতু আরাবল্লী সহ ওই জায়গাটা এত বেশি চাপ দিয়েছে, ওয়েস্টার্ন হিমালয় এত বেশি রাইজ করে গেছে, ওয়েস্টার্ন হিমালয় সমুদ্র থেকে অনেক দূরে চলে গিয়েছে, মানে 23.5 ডিগ্রি থেকে যতটা কাছে হওয়া উচিত ছিল ততটা নয়। আবার পূর্ব হিমালয়টা সমুদ্রেরও কাছে আছে। আমি বলতে চাইছি ট্রপিক্যাল এরিয়া আছে এই জায়গাটা। কিন্তু স্যার পশ্চিম হিমালয় ধরুন স্যার উত্তরাখণ্ডের দিকে, ওইখানে তো মেঘ ভাঙা বৃষ্টিগুলো হয় স্যার। মেঘ ভাঙা বৃষ্টি 1-2 বার হয়ে গেছে, তার মানে এই না যেখানে রোজ প্রত্যেক বছর হয়। বা দিল্লি টিল্লিতেও বৃষ্টি হয়, বৃষ্টি কি হয় না? বৃষ্টি। কিন্তু আপনি যদি আবহাওয়াটা চিন্তা করেন, আপনি জানেন পশ্চিমের তুলনায় পূর্ব হিমালয়ে বেশি বৃষ্টিপাত হয়।
সেই জন্য পূর্ব হিমালয়ে আপনি চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখতে পাবেন, পশ্চিম হিমালয়ে সেসব কোনো হ্যাঁ স্যার, গল্পই নেই। যেমন হ্যাঁ স্যার, ওই জন্যই দার্জিলিং এ মোটামুটি সারা বছরই বৃষ্টি হয়। কারণ আছে, এগুলো সবই গঠন চক্রান্ত সংক্রান্ত বিষয়। চক্রান্ত নেই এখানে, এখানে কেন্দ্রের চক্রান্ত কিছু নেই, এখানে সবই গঠন সংক্রান্ত বিষয়। তো এখানে সবই কিন্তু কোনো না কোনো সময় যে কারণগুলো হয়েছিল তার ফলে কোনোদিন কি মনে প্রশ্ন আসেনি যে হিমালয়ের পশ্চিম দিকে এত উঁচু আর পূর্ব দিকে কোন এভারেস্ট মাউন্টেন যে অত বড় হাইট রয়েছে, বা ওই ওই সাইডে যেগুলো কত বড় বড় নন্দা দেবী, কামেট, ফালুং, কত বড় বড় সব আছে, কিন্তু পূর্ব হিমালয় এত উঁচু নেই। এভার থট অফ দিস? রিজন ইজ সেম। তারপরে আমরা একটু লিখে দিই, না বুঝলে জিজ্ঞেস করবেন। কেন কি একবার যদি বুঝে যান না, আপনাকে জীবনে না দ্বিতীয়বার এটা চিন্তা করতে হবে না পূর্ব হিমালয়ে বৃষ্টি হয় নাকি পশ্চিম হিমালয়ে বৃষ্টি হয়, চিরহরিৎ অরণ্য পূর্ব হিমালয়ে পাবো নাকি পশ্চিম হিমালয়ে পাবো। এই জিনিস আপনার মাথায় জীবনের চিন্তা আসবে না, তার কারণ আপনি ইউ নো দ্যাট ইউ আর অ্যাওয়ার অফ পশ্চিম হিমালয় উঁচু আছে, সমুদ্র থেকে অনেক দূরে আছে, আর ইয়ে থেকে অনেক দূরে, মানে যেটা বলে 23.5 থেকে অনেক দূরে। এই জায়গায় 23.5 খুব কাছাকাছি না, ট্রপিক অফ ক্যান্সার, ক্যাপ্রিকর্ন না, ট্রপিক অফ ক্যান্সারের কাছাকাছি হচ্ছে। আর ওই জায়গায় ট্রপিক্যাল এলাকা মানে বৃষ্টি হবে, আর ট্রপিক্যাল এলাকা নয় বলে ওখানে বৃষ্টি হবে না। ঠিক আছে, যদিও পূর্ব এবং পশ্চিম হিমালয়ের টেম্পারেট জোন দেখা যায়, তুন্দ্রা জোন দেখা যায়, আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা সার্টেন হাইটে, যেটা পশ্চিমে সার্টেন হাইটটা বেশি পাওয়া যায়, এখানে সেই হাইটটা পাওয়া যায় না, মানে এখানেও পাওয়া যায় কিন্তু ওই লেভেলে। সুতরাং কিছু জিনিস আছে আপনি যদি বুঝে যান, আপনাকে জীবনে দ্বিতীয়বার অত চিন্তা ভাবনা করতে হবে। ও আচ্ছা, অ্যাপেল ব্যাটারি এর 5% রয়েছে, যাই হোক আমি ব্যাটারিটা চার্জ দিয়ে নেবো। ওকে, কোনো ব্যাপার। আর একটা ছোট ছোট করে লাইন লিখে দিই এখানে, Delhi ridge, therefore Western Himalaya are more to the north. So Western Himalaya are more to the north. মানে উত্তর দিকে কেন হিমালয়টা সারস করে গিয়েছে, তার কারণ চাপটা প্রচন্ড খেয়েছে, ওই জন্য পশ্চিম হিমালয়টা পুরোপুরি উত্তরে সরে গিয়েছে। আর পূর্বের হিমালয়টাকে আমরা কি বলছি, পূর্ববর্তী হিমালয়, উত্তরের হিমালয় বলছি না, কিন্তু উত্তরের হিমালয় পশ্চিমটা ভালো করে বুঝতে হবে। তারপর হচ্ছে হাই ল্যাটিটিউড। হাই ল্যাটিটিউড মানে কি, উচ্চতা পশ্চিম হিমালয় অনেক বেশি। হাই ল্যাটিটিউড অ্যাজ কম্পেয়ার্ড টু ইস্টার্ন হিমালয়। ছোট করে হিম লিখে ছেড়ে দিচ্ছে। ট্রপিক অফ ক্যান্সার ইজ নিয়ার টু ইস্টার্ন হিমালয়। এই বিষয়ে আরো কিছু কিছু ছোট ছোট আলোচনা করব। তাহলে ছোট করে একটু বলে দিই। তো পেনিনসুলা ইন্ডিয়া যেটা দুটো আর্মস, হ্যাঁ, প্রথমটা হচ্ছে স্যার আপনার কথা প্রিক্যাম্বিয়ান খুব এরা, ব্রেক করে যাচ্ছে, আরাবল্লী। কিছু শুনতে পাচ্ছি না। এই সবাই একই অবস্থা না, সবাই ঠিকঠাক শুনতে? হ্যাঁ স্যার, কাটা কাটা কথা আসছে। ও ঠিক স্যার, আছে, কেটে একটা যাচ্ছে 2-3 খুব মিনিট কথা। ক্লাস হবে, বাস আর ক্লাস 2-3 মিনিট একটু শুনে নেবে, লাস্টের দিকে 2-3 মিনিট। তো এটা হচ্ছে আরাবল্লী পর্বত যেটা রয়েছে প্রিক্যাম্বিয়ান এরায় তৈরি, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে হিলস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়া একটু তো বোঝা যাচ্ছে। আমি আরো, আরাবল্লীটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান এরাতে তৈরি হয়েছিল, দুটো হ্যান্ড, গারোখাসি জয়ন্তিয়া বা হিলস অফ নর্থ ইন্ডিয়া, আর একটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান এরা, যেটা ইন্ডিয়ান প্লেট দুটো হাত এসে পুশ করে, আরাবল্লী বেশি পুশ করে, এর ফলে ওয়েস্টার্ন হিমালয় রাইজ করে যায়। আর যেহেতু মাঝখানে কোনো পুশ নেই, তার ফলে মাঝখানটার হিমালয় যেটা রয়েছে ওটা ওই লেভেলে বড় হয়নি। তার আস্তে আস্তে তারপর মিডিল হিমালয়, শিবালিক, আমরা এখন গ্রেট হিমালয় রয়েছি, গ্রেট হিমালয়টা আলোচনা করছি। হয়তো আমরা হয়তো আজ থেকে আরো 2-3 হাজার বছর পরে ফোর্থ লেয়ারও উঠতে পারে, কিন্তু আর 3টে যে সিটা আমরা গ্রেট হিমালয় একটা উঠতে পারে, কেন কি এখনো ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট হয়তো কয়েক যদি উঠতে
হিমালয়ের আবার দুটো বেন্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে এখানে এই জায়গাটা বাঁ দিকটা, একটা ডান দিকটা। এর বেন্টটাকে লিখে দিই। সেকেন্ড bend is hairpin bend। তো আজকে আলোচনা, নেক্সট দিন আমরা হিমালয়ের বনভূমি ছোট ছোট করে এখানে আরো আলোচনা করব, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আদারওয়াইজ আমরা রেকর্ডিং স্টপ করে দেবো।